সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক স্বাগত জানাচ্ছি তারুণ্যের মুখোমুখি রাজনীতি, শিক্ষা ও ভবিষ্যৎ ভাবনায়। আজ আমরা মুখোমুখি হয়েছি তিনজন তরুণ নেতৃত্বের সাথে, যারা আগামী দিনের বাংলাদেশের রাজনীতি ও সমাজের চালিকা শক্তি হতে পারেন। আমার হাতের ডান পাশে রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছাত্র নেতা সোহেল রানা। অপর প্রান্তে রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল নেতা আলামিন ইসলাম এবং আমার পাশেই বসে আছেন শামসুর রহমান শুভ, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক। আমরা আজকের আলোচনায় তাদের কাছ থেকে জানার চেষ্টা করব বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট, প্রাতিষ্ঠানিকের ভূমিকা, শিক্ষার্থীদের ভাবনা এবং ভবিষ্যৎ সম্পর্কে। শুরুতেই চলে যাবো আমরা সোহেল রানা আপনার কাছে যে প্রতিষ্ঠানিত বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে সাম্প্রতিক সময়ে, আপনি কি মনে করেন যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি দরকার? যদি দরকার হয়ে থাকে তাহলে কেন? জি, বেগমকে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কর্তৃক আয়োজিত তারুণ্যের মুখোমুখি রাজনীতি, শিক্ষা ও ভবিষ্যৎ ভাবনায় আজকে উপস্থিত রয়েছেন সম্মানিত সঞ্চালক, আমাদের সম্মানিত দুই ছাত্র নেতা আলামিন ভাই এবং সুমন ভাই, এবং যারা দেখছেন দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যেটা বিষয় সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ, ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়। তো জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের অবস্থান স্পষ্ট। ইসলামী ছাত্র শিবিরের অবস্থান হচ্ছে, আমরা চাই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকুক, এটা সুস্থ ধারার রাজনীতি থাকুক, এই জায়গাতে সুন্দর একটা চর্চা থাকুক, যেখানে ছাত্র সংগঠনগুলো টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিট বাণিজ্য সহ এই কাজগুলো অ্যাভয়েড করে ছাত্রদের অধিকার নিয়ে যে কাজগুলো করা দরকার, ছাত্রদের অধিকার সংশ্লিষ্ট কাজগুলো করা দরকার, ছাত্রদের মন মানসিকতা পালস বুঝে ছাত্রদের অধিকার আদায় কাজ করা দরকার। এই স্বার্থের জন্য আমি মনে করি বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি দরকার আছে, তবে সেটা লেজর ভিত্তিক রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ ছাত্রদের পালস বুঝে সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের জন্য আমাদের কাজ করা দরকার। আমরা প্রায়শই একটা বিষয় দেখি যে অভিযোগ উঠে আছে যে ছাত্র রাজনীতি শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে এবং লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি চলছে। এই বিষয়ে আপনাদের দলীয় অবস্থান কি? জি, এখানে দুইটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে ছাত্র রাজনীতি শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে। এটা আমরা বিগত 15 বছরে আমরা দেখেছি, বিশেষ করে আমরা যে জেনারেশনটা বেড়ে উঠছি, আমরা আসলে এটা দেখার মাঝে অভ্যস্ত এবং 15.5 বছরে সেটা দেখে এসেছি। আমরা দেখেছি একটি ছাত্র সংগঠন ছাত্রলীগ কিভাবে আওয়ামী লীগের পারপাস সার্ভ করে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করেছিল। ক্যাম্পাসগুলো একদম বলা যায় যে শিক্ষার পরিবেশ ছিলই না। আমরা সেটা দেখে অভ্যস্ত, যার কারণে আমরা মনে করছি ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলো শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে। কিন্তু এটার অপর পিঠও রয়েছে, সেটা হচ্ছে যদি সুস্থ ধারার রাজনীতি চলতে পারে, আমরা চালাতে পারি, তাহলে দেখা যাবে যে ছাত্রদের অধিকার সংশ্লিষ্ট যে কাজগুলো, সেই সাথে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশকে সুন্দর করতে এবং ক্যাম্পাসের যে কোনো দাবি আদায়ের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা পালন করতে পারে। তবে আমরা যে 15.5 বছরের ট্রমার মধ্যে দিয়ে বেড়ে উঠেছি, যার কারণে যে প্রজন্মটা বেড়ে উঠছে, এটা 15.5 বছরের অপশাসন থেকে অভ্যস্ত হওয়ার কারণে এই বিষয়টা তারা ফিল করছে। তবে যেটা মুদ্রার উল্টা পিঠ, ছাত্র রাজনীতির যে ভালো দিকগুলো থাকে, তাহলে আশা করা যায় সুস্থ ধারার রাজনীতিতে ফিরে ছাত্রদের মন জয় করা সম্ভব। আচ্ছা আলামিন, এবার প্রশ্ন আপনার কাছে। ছাত্র দলের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে একটি সুষ্ঠু ও জ্ঞান চর্চামূলক পরিবেশ কিভাবে নিশ্চিত করা সম্ভব বলে আপনি মনে করেন? প্রায়শই অভিযোগ শোনা যায় যে ছাত্র সংগঠনের আধিপত্য বিস্তারের কারণে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। আপনারা কিভাবে এর সমাধান করবেন? আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমেই তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন, গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে একজন সম্মুখ সারির যোদ্ধা ছাত্রদলের স্যার এফ রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক সাম্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যা সুষ্ঠু বিচার দাবি করছি। পাশাপাশি শহীদ আবু সাঈদ সহ সকল গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে সুন্দর একটি আয়োজন করার জন্য তারুণ্যের মুখোমুখি নামক এই অনুষ্ঠানে। আমার সাথে উপস্থিত রয়েছেন আমাদের দীর্ঘ পথ চলায় সহযোদ্ধা সোহেল রানা এবং ছাত্রজনতা গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা সুমন। আপনি যেমনটি বলেছেন যে আসলে ছাত্র শিক্ষার্থীদের বিষয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। আপনি দেখেছেন যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে
আমরা গণঅভ্যুত্থানের পূর্বে তো ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, টানা লড়াই করেছি, ধারাবাহিকভাবে আমরা নির্যাতিত হয়েছি, আমরা কারাবরণ করেছি, হামলা মামলার শিকার হয়েছি। এই বিশ্ববিদ্যালয়ে এরকম একাধিক ঘটনা ঘটেছে, হল থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, আমাদের উপর নির্যাতন করা হয়েছে। 5ই আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে গুরুত্বের সাথে নিয়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল কেন্দ্রীয় টিম পাঠিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলা হচ্ছে তারা কেমন ছাত্র নেতৃত্ব চান, ছাত্রদল তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে, শিক্ষা বান্ধব। আপনারা দেখেছেন অনেক ধরনের সেমিনার সিম্পোজিয়াম হয়েছে বিজ্ঞান বিষয়ক, তারপর বেকারত্ব মোচন বা কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে, এরপর কৃষি ভাবনা, শিক্ষা, রাজনীতি কিভাবে সংস্কার করা যায়, সমস্ত বিষয়ে আমরা কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্রদলের একদম কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে আমরা কিন্তু বিভিন্ন কার্যক্রম দেখেছি এবং এখনও দেখছি, ধারাবাহিকভাবে এগুলো চলমান রয়েছে। সুতরাং বাংলাদেশ জাতীয় ছাত্রদল ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদেরকে সাথে করে নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ব্যতীত সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করার কাজ করে যাচ্ছে। আপনি একটা বিষয় বললেন যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। আমরা যদি দেখি বিগত সরকারের আমলে যখন আওয়ামী সরকার ক্ষমতা ছিলেন সেই সময়গুলোতে ক্যাম্পাস কেন্দ্রিক আপনাদের কোনো প্রকার কার্যক্রম ছিল না বা কমিটি ছিল না, সেরকম দৃশ্যমান ছিল না, কাজও ছিল না। সেক্ষেত্রে তাহলে আপনারা কিভাবে ধারাবাহিকতা রক্ষা করতেন? জি, আমাদের আপনার কাছে একটা ভুল তথ্য রয়েছে। আমাদের কমিটি সবসময় ছিল, কিন্তু আমরা কাজগুলো, আপনি জানেন যে বিগত ফ্যাসিজমের সময়ে আমরা যখনই কাজ করতে গেছি, ছাত্রলীগ তাদের বাহিরে কোনো ছাত্র সংগঠনকে ক্যাম্পাসে কিন্তু তারা কাজ করতে দেননি। আপনি হয়তোবা জানবেন, এই পার্কের মোড়ে আমরা একটা ইফতার গেল রমজানে আগের বার আমরা একটা ইফতার করে আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। সেই সময় কিন্তু ছাত্রলীগের গুন্ডারা বিশ্ববিদ্যালয় হল থেকে অস্ত্রশস্ত্র নিয়ে গিয়ে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে সেখানে সশস্ত্র হামলা চালিয়েছিল আমাদের উপর। এরপর আমরা যখন ক্যাম্পাসের ভিতরে, আমরা বাহিরেও যদি বসতাম, আমাদের মুহূর্তের মধ্যে 10 মিনিটের মধ্যে সেখানে সিটিএসবি, এসবি শাখা, তারপর পুলিশ প্রশাসন সেখানে কিন্তু আসতো, এসে আমাদেরকে এখানে তাড়াই দিত, আমাদেরকে গ্রেফতার করা ভয় দেখাইতো। আমরা হলে আমাদের উপর হামলা হয়েছে। আমি ছাত্রদল আহ্বায়ক বিশ্ববিদ্যালয় আমি 75 দিন কারাবরণ করেছি 6টি মামলায়। তা আমাদের উপর নির্মম নির্যাতন গিয়েছে। তারপর বলতে চাচ্ছেন আপনাদের সেই সময়ে আমাদের কমিটি ছিল এবং কার্যক্রম ছিল, কিন্তু কার্যক্রম ছিল ছাত্রদলের কারণে সেটা ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি। আমরা প্রশাসনের হস্তক্ষেপের কারণে, ছাত্রলীগের গুন্ডা বাহিনী সন্ত্রাসী কার্যকলাপের তীব্র বাধার কারণে আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম করতে পারিনি, কিন্তু আমরা আমাদের চেষ্টা কিন্তু অব্যাহত রেখেছিলাম শিক্ষার্থীদের কল্যাণের জন্য। এবার আমি চলে যাব শামসুর রহমান শুভ আপনার কাছে। আসলে আপনি একজন সমন্বয়ক হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির যে আদর্শিক ও প্রয়োগিক দিকগুলো রয়েছে সেটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং কোন বিষয়গুলো আরো বেশি মনোযোগ দেওয়া উচিত বলে আপনি মনে করেন? শুরুতেই তারুণ্যের মুখোমুখি রাজনীতি, শিক্ষা ও ভবিষ্যৎ ভাবনায় আজকে আমি সকলকে স্বাগত জানাই। আমাদের সাথে যে দুজন আলোচক এবং সঞ্চালক আছেন তাদের সকলকে সাধুবাদ জানিয়ে আমি শুরু করি। সেটি হচ্ছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এবং এই লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ কিন্তু শিক্ষার্থীদের গণভোটের আলোকেই এই ক্যাম্পাসে লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে। তো আমরা মনে করি যে অবশ্যই ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি থাকা উচিত, অপরাপর সঠিক। কারণ রাজনীতি বিষয়টা আসলে মানুষের অধিকার আকাঙ্ক্ষার জায়গাগুলো একটা কাঠামোর মধ্য দিয়ে তুলে আনার জন্যই আসলে রাজনীতি করা। তো ছাত্র রাজনীতি করা হচ্ছে আমি ছাত্রদের অধিকার, আশা, আকাঙ্ক্ষা আমার মধ্য দিয়ে আমি প্রতিফলিত করব। সুতরাং ক্যাম্পাসে ছাত্রদের যে অধিকার সেটি নিয়ে কথা বলবার জন্য অবশ্যই ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো থাকা উচিত। সেক্ষেত্রে আমরা বলছি যে হ্যাঁ, লেজুরভিত্তিকতা বাদ দিয়ে। আপনি জেনে থাকবেন যে এই 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অপরাপর সকল রাজনৈতিক ছাত্র সংগঠন এই যুদ্ধে অর্থাৎ এই অভ্যুত্থানে অংশ নিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। সেক্ষেত্রে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা মনে করি যে এই অভ্যুত্থান পরবর্তী সেই সকল রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক দলগুলোর যে ছাত্র সংগঠন আছে তাদের মধ্যে একটি পরিবর্তন সূচিত হওয়া উচিত, এবং তাদের মাদার সংগঠন ব্যতিরিকে তারা ক্যাম্পাসগুলোতে শুধুমাত্র একমাত্র ছাত্রদের অধিকার নিয়েই কাজ করবে। আমরা চাই এমন একটি ছাত্র রাজনৈতিক দল এই ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হোক। সেক্ষেত্রে আপনার কথার জের ধরে যদি আমি বলতে চাই, আপনি বলছেন যে ছাত্র রাজনীতির দরকার, সেক্ষেত্রে তাহলে সাধারণ যে সকল শিক্ষার্থী রয়েছেন তারা কেন এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাচ্ছেন না? কি কারণে তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থেকে বিমুখ হচ্ছে?
আচ্ছা, এই ক্যাম্পাস আসলে আমাদের এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়েছেই হচ্ছে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে। তখন থেকে আমরা একটিমাত্র ছাত্র রাজনৈতিক লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির একটিমাত্র দল অর্থাৎ সন্ত্রাসী দল সেই ছাত্রলীগকে দেখেই আসলে আমরা এই অভ্যস্ত এবং আমরা দেখেছি। কিন্তু এই ক্যাম্পাসে আবার এমনও হয়েছে যে কোনো রাজনৈতিক দলকে দাঁড়ানো দিতে হয় নাই, দেওয়া হয় নাই, অর্থাৎ ছাত্র রাজনৈতিক কোনো দলও এখানে চর্চা হয় নাই। ধরেন অপর বাম ছাত্র সংগঠনগুলো তারাও এখানে কার্যক্রম করতে পারে নাই, কিংবা এই ক্যাম্পাসকে ঘিরে যারা ছাত্র রাজনীতি করতে চায় তারাও এই ক্যাম্পাসে কাজ করতে পারেনি। সুতরাং ছাত্রলীগের একটা একচ্ছত্র আধিপত্য এই ক্যাম্পাসে ছিল, ফলত তারা এই ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানি সহ একটা সন্ত্রাসী কার্যক্রম কায়েম করেছিল। তো আমরা তো সেটি চাই না। স্বাধীনতা পরবর্তী আমরা এই 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী আমরা এটাই চাই যে লেজুর ভিত্তিকতা নয়, অর্থাৎ আমার দল আমার মাদার সংগঠন আজকে একটা কর্মসূচি দিল যে আমাকে এটা করতে হবে, আমি অস্ত্রে সজ্জিত করে আমার হলগুলোকে আমি অস্ত্র সজ্জিত করলাম এবং আমি সেই হলগুলো থেকে ছাত্রদেরকে ফোর্স করে আমি আমার প্রোগ্রামে নিয়ে যাচ্ছি। তো এমনটা তো আমরা রাজনীতি চাই না। আমরা চাই এই ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতি, এই ক্যাম্পাসের রাজনীতি হবে। আমরা কোনো দলের লেজুর ভিত্তি করব না, আমরা লেজুর ভিত্তি করব সেই সকল শিক্ষার্থীদের, অর্থাৎ তাদের প্রতিনিধি হয়েই আমরা এই ক্যাম্পাসে কাজ করতে চাই। এরপর যে সোহেল, আমি আপনার কাছে জানতে চাবো যে বরাবরের মতোই দেখি আমরা যে বিশ্ববিদ্যালয়ে মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেকে মনে করেন যে বিভিন্ন পারপাসে মেয়ে বন্ধু থাকাটা স্বাভাবিক। সেক্ষেত্রে আপনারা মেয়েদের ভিন্ন চোখে দেখেন কেন? জি, আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন মেয়ে বন্ধুর ব্যাপারে। তা আমরা শুরুতেই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই। আমরা মেয়েদেরকে আমাদের বোন মনে করি, আমাদের মা মনে করি। আমরা তাদেরকে সর্বোচ্চ শ্রদ্ধার আসীনে দেখতে চাই, এর স্বপ্ন দেখি এবং সম্মান করি। এই জায়গাটা আমি দ্বিমত করছি আপনার সাথে যে আমরা ভিন্ন চোখে দেখি। আমরা ভিন্ন চোখে দেখি না, আমি আমার স্ট্যান্ডটা ক্লিয়ার করলাম। তাদেরকে আমরা যথেষ্ট শ্রদ্ধা সম্মানের চোখে দেখি। তার মানে আপনি বলতে চাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তাহলে মেয়ে বন্ধু থাকাটা আপনারা সমর্থন করতেছেন, তাই তো? সমর্থন করা আর সম্মান শ্রদ্ধা করা দুটো কিন্তু এক বিষয় না। ইউনিভার্সিটিতে চলতে গেলে হয়তো সহযোগিতার প্রয়োজন হতে পারে, এক্ষেত্রে আলাদা বিষয়। কিন্তু আপনার মেয়ে বন্ধু থাকতেই হবে এটা কিন্তু নট নেসেসারি। আবার ইউনিভার্সিটি চলাকালে ক্লাসে হয়তো গ্রুপ স্টাডি থেকে থাকে, গ্রুপ অ্যাসাইনমেন্ট থেকে থাকে, এক্ষেত্রে কিন্তু মেয়েরা ছেলেরা একসাথে কিন্তু গ্রুপ স্টাডি করে আর কি। তো এই জায়গা থেকে আমরা যদি আমাদের সে বিখ্যাত কবির কবিতা দেখি, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নূর। তার মানে আমরা যদি দেখি 71-এর মহান মুক্তিযুদ্ধ থেকে 24-এর গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানে প্রত্যেকটা জায়গায় মেয়েরা কিন্তু, আমাদের বোনেরা কিন্তু ভালো একটা রোল প্লে করেছে। এবং তারা কিন্তু ময়দানে থেকে, মাঠে থেকে এবং বাসা থেকেও মানসিক মেন্টাল সাপোর্ট দিয়ে আমাদের ভাইদেরকে, সহযোদ্ধাদেরকে বের করে দিয়েছে বলতে আন্দোলনে বের করে দিয়েছে। তো এরকম যদি তাদের রোল থাকে, এই জায়গাটা আসলে সম্মানের, শ্রদ্ধা, এবং আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। এবং আমরা চাই আগামী দিনের যে কোনো ক্রাইসিস মুভমেন্টে, আগামী দিনের যে কোনো আন্দোলনে আমাদের মায়েরা, আমাদের বোনেরা যেমন ভূমিকা রেখেছে, সামনের দিনেও এই ভূমিকাটা অব্যাহত থাকবে, বরঞ্চ যেরকম ছিল সেটা না, আরো জোরালো ভূমিকা থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। এবার প্রশ্ন আপনার কাছে, আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে, ছাত্র দলের মধ্যে আমরা দেখি অন্তদলীয় কোন দলটা একটু বেশি পরিলক্ষিত হয়। আসলে এর পিছনে কি কারণ আছে বলে আপনি মনে করেন? আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমে ক্লিয়ার করে দিই যে আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দল এর মধ্যে একটি বড় সংগঠন, অনেক বড় সংগঠন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। এখানে লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে, এখানে বিভিন্ন মানসিকতার নেতাকর্মী কিন্তু রয়েছে। তারা এক দলীয় আদর্শ কিন্তু সবার কাছে একটি আদর্শ নিয়ে তারা রাজনীতি করে শিক্ষার্থীদের কল্যাণে। এখানে বিভিন্ন নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, কিন্তু আপনি দেখবেন যে দলীয় আদর্শ এবং শিক্ষার্থীদের কল্যাণে বা দলীয় প্রোগ্রামের বিষয়ে সবাই কিন্তু একমত, এখানে কিন্তু দ্বিমত নেই। সুতরাং আমি মনে করি যে আমাদের মধ্যে অন্তঃকুণ্ডল বলতে নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে, নেতৃত্বের প্রতিযোগিতা নিয়েছে, কিন্তু আমাদের মধ্যে আদর্শ কেন্দ্রিক বা আমাদের দলীয় যে বিষয়গুলো রয়েছে, শিক্ষার্থীদের কল্যাণে, সামগ্রিক দেশপ্রেমের বিষয়ে, আমাদের এই বিষয়ে কোনো কোন্দল আমাদের মধ্যে নেই।
আচ্ছা, সেই জায়গা থেকে আপনার কাছে একটি প্রশ্ন। আসলে আমরা দেখি যে ছাত্র দলের বিরুদ্ধে বর্তমান সময়ে নানা রকম এলিগেশন আসতেছে, যে অনেকে বলতেছে যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার এই যে ইস্যুগুলোর সাথে যেগুলো আছে ক্যাম্পাসের সাথে জড়িত, সেগুলোর সাথে তারা জড়িয়ে পড়তেছে। আসলে এটা কেন হয় আপনি বলুন। আচ্ছা, আমি প্রথমে দ্বিমত পোষণ করছি যে বাংলাদেশ জাতীয় ছাত্রদল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেক আইডি খুলে অপপ্রচার চালানো হয়েছে, এটা আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। কিন্তু কেউ কিন্তু শক্ত কোনো অভিযোগ করতে পারেনি। আপনারা যদি ছাত্রদলের আমাদের যারা পদধারী রয়েছেন, আমাদের কোনো নেতার নামে যদি শক্ত কেউ কোনো অভিযোগ দিতে পারে, আমরা অবশ্যই তদন্ত সাপেক্ষে সেটা ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু কেউ শক্ত কোনো অভিযোগ দিতে পারেনি, এটা নেহায়েত একটা অপপ্রচার। এবং যারা দেখবেন যে আমাদেরকে এখানে সহ্য করতে পারে না, বা ছাত্রদলের যে পজিটিভ অ্যাক্টিভিটিসগুলো আছে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট, বা ছাত্রদল এখানে তাদের কাজ করে যাক, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাক, শিক্ষার্থীদের কাছে একটা আস্থার জায়গায় আসুক, এটা সহ্য করতে পারে না যে পক্ষ, সেই পক্ষই কিন্তু এই ধরনের অপপ্রচারগুলো চালিয়ে যান। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী প্রায় 9 মাস হতে চলেছে, ছাত্রদলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু শক্ত কোনো অভিযোগ কেউ দাঁড় করাতে পারেনি, পারবেও না ইনশাল্লাহ। আমরা সেদিক থেকে কঠোরভাবে সাংগঠনিকভাবে আমরা এগুলোর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব যদি কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং কারো বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগের প্রমাণ পাওয়া যায়। সুমন, আমরা আপনার কাছে একটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে কোনো কেন্দ্রীয় সিদ্ধান্ত ছাড়া আপনাদের কার্যক্রম খুবই কম পরিলক্ষিত হচ্ছে বর্তমান সময়ে। আসলে মাঠ পর্যায়ে আপনাদের কতটুকু সংঘবদ্ধ হতে পেরেছেন আপনারা এই সময় এসে? আচ্ছা, আপনারা জানেন যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী যারা ছাত্র এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, তারা বিভিন্নভাবে এখন একটি রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম, তারা বিভিন্নভাবে সেখানে সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন। আপনি একটা বিষয় খেয়াল করে দেখতে পারবেন যে এই বিশ্ববিদ্যালয়ে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারা কোনো ধরনের পদবিতে থেকে এই ক্যাম্পাসে রাজনীতি করছে না। আপনারা দেখবেন যে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটিও এই ক্যাম্পাসে নেই, যদিও বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো বা লেজুর ভিত্তিক কোনো রাজনৈতিক কোনো সংগঠন নয়, সেটা তাদের পক্ষ থেকেই সেটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এবং আমরা চাচ্ছি যে একটি নতুন ধারার রাজনীতি এই ক্যাম্পাসে একটা চর্চা হোক। যেহেতু ক্যাম্পাসে শিক্ষার্থীরা চায় না লেজুর ভিত্তিক রাজনীতি, ছাত্র রাজনীতি থাকুক, সুতরাং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হলে কি ধরনের ছাত্র রাজনীতি এই ক্যাম্পাসে থাকতে পারে সেটার একটা নতুন একটা ফর্মুলা কিংবা দিক আমরা নিয়ে আসতে যাচ্ছি। কারণ এই ক্যাম্পাসটা তো আসলে খুবই মানে নতুন একটা তরুণ একটা ক্যাম্পাস বলা যেতে পারে। সুতরাং এই ক্যাম্পাসে আসলে আমরাই তো অভ্যুত্থান পরবর্তী বা আমাদের অপরাপর যারা সংগঠন আছে, আমরাই তো একটি নতুন ধারায় নিয়ে আসতে চাই। সুতরাং আমরা তো চাই না যে বিগত সময় অপরাপর যেভাবে চলে আসছে রাজনীতি, আমরা সেভাবে রাজনীতি করব। আপনার কথা যে ধরে একটি প্রশ্ন আপনাকে করতে, সেটা হচ্ছে আপনি বলছেন আপনারা নতুনত্ব নিয়ে আসতে চান, কিন্তু আমরা দেখতেছি বর্তমান সময়ে বেশ কিছু নিয়োগ বাণিজ্যের ক্ষেত্রে, অর্থাৎ আপনারা দেখা যাচ্ছে পরীক্ষা ছাড়াই কিন্তু অনেকে জবে ঢুকে পড়ছে, যেখানে সমন্বয়কদের একটা বড় হাত আছে। আসলে এইরকম পরিবর্তন কি আপনারা চান? না, অবশ্যই না। আপনি এখানে একটা কথা বললেন যে এটা আমি শুরুতে একটু নিন্দা জানাই, সেটি হচ্ছে যে সমন্বয়কদের বড় হাত, এমনটা আসলে নয়। আপনি এই সম্পর্কে যদি শক্ত এবং পাকাপোক্ত প্রমাণ দিতে পারেন, তাহলে বিশ্ববিদ্যালয় এবং দেশের প্রচলিত আইনে যে কেউ সেটির অভিযোগ করতে পারবে। এবং আমরা মনে করি এখানে কোনো সাংগঠনিক কোনো ব্যবস্থা নয়, দেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ সে ব্যক্তি নিতে পারে কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাহলে আপনি বলতে চাচ্ছেন সচিবালয়ের যে নিয়োগের ক্ষেত্রে যে আমরা দেখলাম কিছুদিন আগে যে একটা নিউজ হলো, সেই নিউজটা কি পুরোপুরি মিথ্যা বা ভিত্তিহীন সাজানো? হ্যাঁ, আমি তো আমার ক্যাম্পাস কেন্দ্রিক আমি চিন্তা ভাবনার কথা বলছি। সুতরাং আমি সচিবালয়ের নিয়োগ বাণিজ্য বা সেখানে কি হয়েছে সেই ব্যাপারে তো আমার কথা বলার কথা নয়। এবং সেটি রাষ্ট্রের দায়িত্ব হিসাবে রাষ্ট্রের যারা এই সমস্ত ব্যাপারগুলোতে তদন্ত করে তারা সেটি বিষয়টি খতিয়ে দেখবে। তবে আমি মনে করি যে ক্যাম্পাসগুলোতে এই কালচার থেকে বেরিয়ে আসা উচিত এবং ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র সংগঠন গড়ে ওঠা উচিত। এবং সেই ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র সংগঠন ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে, ছাত্রদের একাডেমিক সুবিধা নিয়ে কথা বলবে, ছাত্রদের হল সুবিধা নিয়ে কথা বলবে, ছাত্রদের পরিবহন সুবিধা নিয়ে কথা বলবে। এবং এই কথা বলার ক্ষেত্রে অপরাপর হতে পারে এখানে 5টা ছাত্র সংগঠন থাকলো, 10টা ছাত্র সংগঠন থাকলো, এবং এই 5টা এবং 10টা ছাত্র সংগঠনের মধ্যে যারা কিনা ছাত্রদের সেই অধিকারের কথাগুলো সুউচ্চ কণ্ঠস্বরে বলতে পারবেন, এই আগামী ছাত্র সংসদ নির্বাচন, আমরা তো ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছি, সুতরাং সেই ছাত্র সংসদ নির্বাচনে সেই ছাত্র রাজনৈতিক যে সংগঠন সেটি তারা মনোনীত করবেন শিক্ষার্থীরা, এবং এর মধ্য দিয়েই শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে বলে আমরা মনে করি।
সোহেল, আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে বর্তমানে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে অনেক উদ্বেগ থাকে। কর্মসংস্থান, শিক্ষার গুণগত মান, সামাজিক ন্যায় বিচার ইত্যাদি। আপনাদের দল শিক্ষার্থীদের এই ভাবনাগুলোকে কিভাবে উপলব্ধি করে এবং এর সমাধানে আপনাদের পরিকল্পনা কি? যে আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এবং বর্তমান শিক্ষার্থীরা এই বিষয়গুলো নিয়ে আসলে উদ্বিগ্ন। সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির কাজ করছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে শিক্ষার গুণগত মানের ব্যাপারে আমরা ইতিপূর্বে কয়েকদিন আগে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছি আলিয়া মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে। এর পাশাপাশি আমাদের দেখে থাকবেন আমরা শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য আমরা ছাত্র শিবিরের শিক্ষা বিভাগ যথেষ্ট কাজ করছে, চেষ্টা করছে। এবং আপনারা যদি খেয়াল করে থাকেন বা পড়ে থাকবেন হয়তো, আমাদের বিগত সময়ের যে শিক্ষানীতির যে ত্রুটিগুলো ছিল 15.5 বছরে যেগুলো আমাদের পড়ানো হতো, এই ব্যাপারে ইসলামী ছাত্র শিবির কিন্তু বুকলেট প্রকাশ করেছে, যেখানে ত্রুটিগুলো খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে এবং এগুলো সমাধানের ব্যাপারে জোর তাগিদ দেওয়া হয়েছে। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি শিক্ষার গুণগত মান নিশ্চিত করার জন্য ছাত্র শিবির কাজ করছে। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে মানে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছাত্ররা আসলে দুশ্চিন্তায় দিন পার করছে। এটা আসলে বর্তমান বাংলাদেশের পার্সপেক্টিভে কথাটা আসলে পুরোপুরি সত্য। যারা আমরা ইউনিভার্সিটিতে পড়া শেষ করছি, আসলে আমরা পড়া শেষ করে ছাত্ররা কি করবে, কোথায় যাবে, এটা নিয়ে কিন্তু আসলে উদ্বিগ্ন থাকে যে ক্যারিয়ার কোথায় করবে। 2 বছর 3 বছর 5 বছর পড়ছে, পড়াশোনার বয়স শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত চাকরি যেটা আমরা সোনার হরিণ বলছি এটা দেখা পাচ্ছে না। তো এই জায়গা থেকে ছাত্ররা আসলেই হতাশার মধ্যে, মেন্টাল স্ট্রেসের মধ্যে সময় যাপন করছে। এই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম, ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রাম এবং উচ্চশিক্ষার বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে ছাত্রদেরকে রোডম্যাপটা দেখাচ্ছে এবং যতটুকু সহযোগিতা প্রয়োজন হয় ততটুকু সহযোগিতা করার চেষ্টা করছে। 3 নম্বর যে বিষয়টা কর্মসংস্থানের ব্যাপারে, আসলে কর্মসংস্থান তো একটা ছাত্র সংগঠনের পক্ষ থেকে সবটুকু দিয়ে ম্যানেজ করা সম্ভব না। এটা তো আসলে রাষ্ট্রের বিষয়, তারপরে প্রাইভেট এন্টারপ্রেনিয়রশিপ যেটা আমরা বলি এটার বিষয়। তো জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির তার জনশক্তিদেরকে উৎসাহিত করছে, তার জনশক্তিদেরকে টোটাল ম্যান পাওয়ারকে প্ল্যানিংয়ের মধ্যে নিয়ে আসছে। প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা সাথী, প্রত্যেকটা সদস্য প্রত্যেকেই কোনো না কোনো পরিকল্পনার মধ্যে রয়েছে। এবং আমরা যদি বলি আমার কথা, আমার শাখায় যতগুলো সদস্য রয়েছে, সাথী রয়েছে, ইভেন কর্মী রয়েছে, তারা প্রত্যেকে ভবিষ্যতে কি করবে, কোন পেশায় যেতে চায়, তাদের লক্ষ্য কি, প্রত্যেকটার পরিকল্পনা আমাদের রয়েছে। এবং আমরা চেষ্টা করছি যার যেটা লক্ষ্য, যেটা চাওয়া, যেটা পূরণ করতে চায়, যেটা হতে চায়, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করছি আমরা। আপনি বললেন আপনাদের দলীয় শিক্ষার্থীদের কথা, সেই ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের আপনাদেরকে নিয়ে যে ধারণা পোষণ করে যে আসলে আপনারা দাবি করতেছেন আপনারা একটা ওয়েল অর্গানাইজড সংগঠন, আপনাদের নেতাকর্মীরা সবাই কেরিয়ার কেন্দ্রিক তাদের চিন্তা ভাবনা আছে, সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা কেন আপনাদের দেখে এখনো ভীতি পায়, কেন বিভিন্ন সময় তারা দাবি করে শিবির রক কাটে, শিবিরের বিভিন্ন প্রকার জঙ্গি কর্মকাণ্ড আছে, এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? যে এখানে 2টি সেগমেন্ট, প্রথম যে সেগমেন্টটা সেটা হচ্ছে আপনারা বলার চেষ্টা করেছেন আমরা শুধু আমাদের নিয়ে কাজ করছি, বিষয়টা এমন না, আমরা সাধারণ দিন নিয়েও কাজ করছি। আপনারা দেখে থাকবেন আমাদের কেন্দ্রীয় সভাপতি গত মাসে 22 তারিখে রংপুর সফর এসেছিলেন এবং গত 12 তারিখে আমাদের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ভাই সফর এসেছিলেন। ভাইরা এসে কিন্তু বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে ক্যারিয়ার গাইডলাইনমূলক সেমিনার করেছেন, ছাত্রদের কি হতে চায় হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, সাধারণত ছাত্র নিয়েও কাজ করছেন এবং তাদের যে লালায়িত স্বপ্নগুলো সেগুলো বাস্তবায়ন করার জন্য মোটিভেশন দিচ্ছেন। যতটুকু সহযোগিতা করার প্রয়োজন আমাদের সুযোগ রয়েছে, আমাদের সামর্থ্য সর্বোচ্চটুকু দিয়ে আমরা সহযোগিতা করছি। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে আসলে সাধারণ ছাত্ররা ভীত সন্ত্রস্ত, হ্যাঁ বিষয়টা উড়িয়ে দেওয়া যায় না, বিষয়টা অনেকাংশে সত্যি। এটার কারণ হচ্ছে আপনি খেয়াল করবেন বিগত 15.5 বছরে বিগত ফ্যাসিস্ট সরকার 2009 সালে 29শে ডিসেম্বর তাদের ক্ষমতার মসনদ পাকাপোক্ত করেছিল এবং 2009 সালের 29শে ডিসেম্বর থেকে 2024 সালের 5ই আগস্ট, এই যে 15.5 বছরে তারা কিন্তু দেখে থাকবেন যে বলা যায় যে একটা স্বৈরাচারী, যেটা আমরা বলি স্বৈরাচারী, ফ্যাসিবাদ, এবং কেউ কেউ বলে থাকেন 100টা ফেরাউন সমষ্টি করলে এটা একটা হাসিনা জন্ম দেবে। তো এরকম একটা শাসন কায়েম করেছিলেন। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মিডিয়া ট্রায়ালের যে একটা বিষয়, হলুদ মিডিয়ার যে একটা বিষয়, এবং এই যে বিষয়গুলো বর্তমানে আপনারা দেখে থাকবেন সমাজের একটা ন্যারেটিভ, সমাজের একটা বয়ান তৈরি হচ্ছে কিন্তু মিডিয়া দিয়ে।
তো যারা তার ছিল মানে, ফ্যাসিস্টের, আমি শেষ করি, যারা ছিল ফ্যাসিস্টের দোসর, তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে ট্যাগিং দিয়ে বিভিন্ন বলা যায় যে একদম যে কাজটা শিবির করে নাই সেটাকে চাপিয়ে দেওয়া হয়েছে। বিষয়টা এমন পর্যায়ে চলে গিয়েছে, 15.5 বছরে জনগণকে যেটা শোনানো হয়েছে, জনগণ আসলে অথেন্টিক একটা তথ্য কোথা থেকে পাবে এই সোর্সটাও তার কাছে ছিল না। যার কারণে মিডিয়া যেটা বলেছে 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 সাধারণ মানুষের মনে সেটাই গেঁথে গিয়েছে। তবে হ্যাঁ, 5ই আগস্টের পরে আমি বিশ্বাস করি 5ই আগস্টের পরে ম্যাক্সিমাম ছাত্র জনতার মাথা থেকে এই যে বিগত ফ্যাসিস্ট সরকার যেগুলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল অনেকাংশে দূর হয়ে গেছে। প্রধান কারণ হচ্ছে আমরা চেষ্টা করছি ছাত্রদের অধিকার নিয়ে কাজ করার জন্য, ছাত্রদের গঠনমূলক কাজ করার জন্য। এবং আপনারা দেখে থাকবেন সোহরাওয়ার্দী উদ্যানে আমরা সায়েন্স ফেস্ট করেছি, বিভিন্ন ধরনের বড় বড় ইভেন্টগুলো আমরা আয়োজন করে আমরা সাধারণ ছাত্রদের যে গঠনমূলক কাজগুলো, পালস বুঝে কাজ করা, গঠনমূলক কাজ করা, এগুলো আমরা করার চেষ্টা করছি। যার কারণে বিগত বছরের 15 বছরের যে বিগত শাসনের যে একটা ন্যারেটিভ ছিল, বয়ান ছিল, সেটা আস্তে আস্তে করে ভেঙে গিয়ে সাধারণ মানুষেরা, ছাত্র জনতারা শিবির আসলে কি সেটা আসলে বুঝতে পারছে। এবং সাধারণ ছাত্রদের সেন্টিমেন্ট অনুযায়ী কাজ করার কারণে ছাত্র শিবির, ছাত্র জনতা সবার কাছাকাছি পৌঁছাতে পেরেছে বলে আমি বিশ্বাস করছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন বিগত সরকারের আমলে মিডিয়ার যে অপপ্রচার ছিল সেই অপপ্রচারের আপনারা শিকার হয়েছেন, এই ধরনের কোনো কার্যক্রমে ছিলেন না। কিন্তু সাম্প্রতিক সময়েও আমরা এইরকম কিছু বিষয় লক্ষ্য করতেছি যে দেখা যাচ্ছে বিভিন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি বলি, হলগুলোতে দেখতেছি যে সিভিল মিডিয়াটার কাছ থেকে তারা অস্ত্র উদ্ধার করতেছে, এরকম বেশ কিছু ঘটনা ঘটতেছে। তাহলে এটাও কি মিডিয়ার অপপ্রচার বলে আপনি মনে করেন? না, আমি তো দেখিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হল থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, নিউজ আমি দেখিনি এবং এটা অসত্য। বর্তমান সময়ে এটা আমরা 15.5 বছরে দেখেছি যে হলগুলো থেকে ছাত্রলীগ তাদের অস্ত্র সাপ্লাই করত, সাপ্লাই দিত এবং অস্ত্রাগার ছিল। তো বর্তমান সময়ে আপনি কি বিশ্বাস করেন, যদি কোনো ছাত্র সংগঠন কোনো হলে অস্ত্র মজুত করে, সাধারণ শিক্ষার্থীরা তাদের কোনোভাবেই মেনে নেবে না এবং তাদের যে গ্রহণযোগ্যতা সেটাও থাকবে না। তো এই জায়গা থেকে আমি বিশ্বাস করি বর্তমান সময়টা আগের যুগে রাজনীতি নেই। কেউ চাইলেই টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিট বাণিজ্য, অস্ত্রের ঝনঝনানিটা প্রদর্শন করতে পারবে না। কেউ করলে সাধারণ ছাত্ররা তাদেরকে মন থেকে একদম সরে ফেলে দেবে। আলামিন ভাই, আপনার কাছে আমরা যে বিষয়টি জানতে চাবো সেটা হচ্ছে ছাত্রদল শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা এবং তাদের স্বপ্ন পূরণে, বিশেষত যারা প্রান্তিক বা সুবিধা বঞ্চিত শিশু আছে তাদের জন্য আপনাদের বিশেষ কোনো কর্মসূচি আছে? ধন্যবাদ। আপনি যেমনটা বললেন ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টা, আপনি জেনে খুশি হবেন যে ছাত্রদলের বিরুদ্ধে আসলে বিগত সময়ে তো আমরা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা নিজেরাই নির্যাতিত, আমরা নিজেরাই মজলুম ছিলাম। তো এখন 5ই আগস্ট পরবর্তী যে সময়ে আপনি দেখেছেন ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জনে কিন্তু সক্ষম হয়েছে এবং ছাত্রদল নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনো ভীতি নেই। ছাত্রদল কোনো ক্যাম্পাসে, কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো কলেজে, কোনো ক্যাম্পাসে কিন্তু তাদের অস্ত্রের মহড়া বা কোনো শক্তি প্রদর্শন করেনি। বরং ছাত্রদল 5ই আগস্ট পরবর্তী সময়েও কিন্তু বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, অনেকে ছাত্রদলের উপর হামলা করেছে। আপনি তার প্রমাণ দেখেন, প্রাইমেসি ইউনিভার্সিটির ছাত্রদল নেতা পারভেজকে কিন্তু নির্মমভাবে হত্যা করেছে। আপনি গতকাল রাতেও দেখেন সাম্যকে হত্যা করা হলো। আমরা বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্রদল 5ই আগস্ট পরবর্তী সময়ে কিন্তু আসলে বিভিন্নভাবে হত্যার শিকার। এই সমস্ত হত্যাকাণ্ড বা প্রোপাগান্ডা আপনাদের নামে আপনি যে বলছেন চালাচ্ছে, আসলে এটা কারা করতেছে বলে আপনি মনে করেন? না, আমরা তো নিজেরাই হত্যার শিকার হচ্ছি, আমরা নিজেরাই নির্যাতনের শিকার হচ্ছি। কিন্তু আপনি দেখেন ছাত্রদল কত ধৈর্যশীল ছাত্র সংগঠন এবং আমাদের দল বিএনপি আমাদের কতটা ধৈর্যের শিক্ষা দিয়েছেন। আমরা কিন্তু এগুলো নিয়মতান্ত্রিক প্রতিবাদ করে যাচ্ছি। আমরা আইনের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এগুলো বিচার চাচ্ছি। আপনারা কি আপনাদের দল বিএনপির কথা বলতেছেন? আপনারা কি এটা অঙ্গ সংগঠন? আমরা সহযোগী সংগঠন, বিএনপি সহযোগী সংগঠন। যদি সহযোগী সংগঠন হয়ে থাকেন সেক্ষেত্রে যখন বিএনপি ক্রাইসিসের মধ্যে পড়ে থাকে সেক্ষেত্রে তখন আপনাদের কেন ওনারা কাছে টানার চেষ্টা করবে, আপনাদের কাছে সহযোগিতা কেন নিতে চান? না, আপনি দেখেন ছাত্রদলের কোনো নেতাকর্মী যদি কারো দ্বারা আহত হয়, নির্মমভাবে কারো দ্বারা হত্যার শিকার হয়, সেক্ষেত্রে ছাত্রদল তো প্রতিবাদ করে দেবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। কিন্তু আপনি একটা দেখবেন যে কোথাও কিন্তু আমরা কারো উপর আক্রমণ তো থাকলে দূরের কথা, বরং আমরাই কিন্তু নির্যাতিত হচ্ছে, আমরাই কিন্তু হত্যার শিকার হচ্ছে, আমরাই নিষ্পেষিত হচ্ছে। তারপরেও দেখেন আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছি, আমরা আইনের মাধ্যমে এগুলো সমাধান চাচ্ছি, আইনের মাধ্যমে বিচার চাচ্ছি। সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ছাত্রদলের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। সাধারণ শিক্ষার্থীর সুরক্ষার জায়গাটিতে ছাত্রদল কিন্তু সাধারণ শিক্ষার সুরক্ষা নিয়ে আমরা কাজ করছি। বরং আমরা নির্যাতিত হচ্ছি, কিন্তু আমরা কখনই সাধারণ শিক্ষার্থীরা যে আমাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছে, কোথাও হামলার শিকার হচ্ছে, এরকম কোনো কিন্তু নজির আপনি পাবেন না। আর আপনি
আপনি ভবিষ্যতে যে শিক্ষার্থীদের কল্যাণে যে কাজ করার বিষয়টি আপনি শুনে খুশি হবেন এবং দেখে থাকবেন হয়তো যে আমাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে প্রত্যেক দিন কোনো না কোনোভাবে সাধারণ শিক্ষার্থীকে, আহত শিক্ষার্থীদের দেখতে দেওয়া হচ্ছে, তাদেরকে চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। ইভেন অনেকেই দেখবেন যারা বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন কাজ করে যাচ্ছেন, আর্থিক সংকটের কারণে কাজগুলো করতে পারছেন না, সেখানে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের উনি কিন্তু সরাসরি সেখানে সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছেন। পাশাপাশি আমরা কিন্তু, আপনি জেনে খুশি হবেন, এই বিশ্ববিদ্যালয়েও আমরা গত ফর্ম ফিল আপে আমরা আমাদের সাধ্যমতো 2 জন শিক্ষার্থীকে ছাত্র দলের পক্ষ থেকে আমরা ফর্ম ফিল আপে সহযোগিতা করেছি। তো আমরা আমাদের সাধ্যমতো এই কাজগুলো কিন্তু করে যাচ্ছি। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবি, আমাদের দল ভাবে, আমরা সবসময় এগুলো নিয়ে কাজ করি আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার আসবো। সুমন, আপনি 2 ছাত্র দলেরই বক্তব্য শুনলেন। সে জায়গা থেকে আসলে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোর কি করা উচিত এবং কিভাবে এই 2টি মাদার ছাত্র সংগঠন তাদের কার্যকর ভূমিকা রাখতে পারে শিক্ষার্থীদের ভবিষ্যতের ক্ষেত্রে। আচ্ছা, আমি একটা কথা বলি। আজকে যেহেতু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই আয়োজন, অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে ঘিরে এবং এই ক্যাম্পাসের ছাত্রদেরকে ঘিরেই অন্তত এই আয়োজনটা, তো আমি বারবার আমার সেই সম্মানিত 2 ভাইয়ের বক্তব্যে পরিলক্ষিত করছি যে বারবার তারা তাদের মাদার সংগঠনকে প্রমোট করার চেষ্টা করছেন এই ক্যাম্পাসে। অর্থাৎ আমরা বিগত সময়ে যা দেখে এসেছি, অর্থাৎ যে ছাত্র সংগঠনগুলো যেভাবে তাদের মাদার সংগঠনকে সাপোর্ট করে বা সাপোর্ট করতে তাদেরকে টিকিয়ে রাখার জন্য একটা শক্তিমত্তা হিসাবে ক্যাম্পাসগুলোতে কাজ করে, তো আমাদের তো সেটার প্রয়োজন নাই। এখানে তো আমি ক্যাম্পাসের ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবো, আমি তো আমার পড়াশোনার পরিবেশ নিয়ে কথা বলবো। তাহলে আমি কেন আমার সেই মাদার সংগঠনকে প্রমোট করছি এবং আমি কেন তাদের একটা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমি কেন গ্রহণ করব? আমি এটা বলতে চাই যে হয়তো শিক্ষার্থীরা এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার মূলত একটা উদ্দেশ্য কিন্তু এইটা। শুধু আমরা মনে করি যে 5ই আগস্ট পরবর্তী এই 2 যে বড় অপর রাজনৈতিক সংগঠন আছে তাদের ছাত্র সংগঠনের মধ্যে একটি পরিবর্তন সাধিত হয়েছে। আপনি বলতে চাচ্ছেন বর্তমানে যে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতেছে, তাহলে বর্তমান ছাত্র রাজনীতি কি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলতেছে? হ্যাঁ, আপনি আমার পাশে যে 2 জন বক্তা তারা বসে আছেন, আপনি তাদেরকেই জিজ্ঞেস করতে পারেন যে তারা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন কিনা, তাহলে হয়তো তাদের কাছ থেকেই আপনি এই প্রশ্নের উত্তরটা ভালো পাবেন। আমি একটু উদাহরণ দিয়ে যদি বলি যে আমরা যাদেরকে গণতন্ত্রের যে চর্চা বা বাহক বলি, আমরা সেই পশ্চিমা কান্ট্রিগুলোতে দেখতে পারবো যে আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে খেয়াল করে দেখেন, সেখানে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো কিন্তু তারা রিপাবলিক কিংবা ডেমোক্রেট দলের তারা লেজুর ভিত্তি করে না, তারা ছাত্রদের নিয়ে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি করে। তারা কিন্তু কখনোই সেই ডেমোক্রেট দলকে ক্ষমতায় রাখার জন্য কিংবা তাদের পারপাস সার্ভ করার জন্য ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার করে না। আপনি কোন কথাটির ভিত্তিতে বলতেছেন যে বর্তমানে যে ছাত্র রাজনীতির দলগুলো আছে তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করতেছে, এটা কোন পার্সপেক্টিভে আপনি? আমি অবশ্যই বলতে পারি যে আজকে যদি কেন্দ্র ঘোষিত একটি কর্মসূচি থাকে, অর্থাৎ বিএনপির কিংবা জামাত ইসলামের যদি একটা কর্মসূচি থাকে এবং সেই কর্মসূচি যদি হয় যে বিরোধী মতকে বা দলকে দমানো, তাহলে দেখবেন যে আপনি এই ক্যাম্পাসেও হয়তো তাদের মধ্যে 1-2টি কর্মসূচির পরিলক্ষিত হবে। তাহলে তো আমি সেটিকেই লেজুর ভিত্তিক বলবো। অর্থাৎ আমার যে মূলধারার যে দল সেটি যে কর্মসূচি ঘোষণা করছে আমি সেটা ক্যাম্পাসে প্রতিফলিত করছি আমার শিক্ষার্থীর দ্বারা, অথচ সেইটাতে ন্যূনতম বেনিফিট এই ক্যাম্পাসে নাই। অর্থাৎ আমার এই ছোট্ট সময়ে, আমার এই 5 বছর বা এই 6 বছরের একাডেমিক লাইফে আমার মনে হয় না যে একটি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এই ক্যাম্পাসে প্রয়োজন আছে। আমি আমার কথা বলবো, হয়তো এমন হতে পারে যে ছাত্র সংগঠনগুলো ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে, তারা বিগত সময়ে তারা পরবর্তীতে ছাত্র সংসদে নির্বাচন করবে এবং সেখানে তারা প্রতিনিধিত্ব করে তারা নেতৃত্ব চর্চা করবে, নেতৃত্ব শিখবে, এরপর চাইলেই যে কোনো রাজনৈতিক দল তাদেরকে সেখান থেকে নিয়ে তাদের রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত করতে পারে। সুমন, আমরা আপনার কাছে আবার আসতেছি। আপনি যদি কথাটি বলেন তাহলে 2 প্রতিনিধির কাছে আবার একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে আসলেই কি আপনারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করতেছেন কিনা, খুব অল্প কথা একটু বলুন। আচ্ছা, আপনি যেমনটি বললেন লেজুর ভিত্তির কথা বললেন। আচ্ছা, আমি প্রথমেই বলি অভিভাবকহীন সন্তান কিন্তু বেপরোয়া হয়ে যায়। তো বিএনপি হচ্ছে আমাদের অভিভাবক, আমরা সহযোগী সংগঠন। আর বিএনপির প্রোগ্রাম কিন্তু ছাত্রদল করে না, ছাত্রদলের নির্দেশনা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে আসে, আমরা ছাত্রদলের প্রোগ্রামগুলি করি।
বিএনপি কিন্তু তাদের আলাদাভাবে তারা প্রোগ্রাম করেন, এটি আমি ক্লিয়ার করলাম। সুতরাং সরাসরি লেজুর ভিত্তির কথাটা আমি এটার হ্যাঁ, আলমিন আপনাকে ধন্যবাদ। এবার পাশাপাশি একটু 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 উনি যেমনটি বললেন, আমাদের স্যার সুমন বললেন যে চাপিয়ে দেওয়ার যে বিষয়টা, আমরা ক্যাম্পাসে বেগম রোকেয়া বিষয়ে ছাত্রদল, আমরা ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আমরা প্রোগ্রাম করেছি, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রোগ্রাম করেছি, আবু সাইদ হত্যাকারীদের বিচারের দাবিতে স্মারকলিপি দিয়েছি, আমরা প্রাইমেসি ইউনিভার্সিটির পারভেজ হত্যার প্রতিবাদে আমরা করেছি। এগুলো কি বিএনপি চাপিয়ে দেওয়ার প্রোগ্রাম ছিল? এগুলো তো জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট প্রোগ্রাম ছিল। এগুলো আমাদের যে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদের প্রোগ্রাম ছিল। আচ্ছা, আমি বলবো আপনারা সুমনের কাছে আমার প্রশ্ন যে আপনারা যদি লেজুর ভিত্তি না করেন, আমার তো মনে হয় আপনারা লেজুর ভিত্তি করেন, কারণ লেজুর ভিত্তি যদি না করেন তাহলে প্রাইমেসি ইউনিভার্সিটির ছাত্রদল নেতা পারভেজকে হত্যা করা হলো এবং সেখানে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জড়িত, তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং গত রাতে যে সাম্যকে হত্যা করা হলো, তাহলে আপনারা এগুলোর বিরুদ্ধে, এগুলো তো হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আপনারা কেন কোনো প্রতিবাদ করলেন না? তাহলে আমি বুঝবো যে লেজুর ভিত্তি আসলে আমরা করি না অহেতুক, আপনারা অহেতুক আমাদের উপর দোষ চাপিয়ে দেন, কিন্তু লেজুর ভিত্তি প্রকৃতপক্ষে আসলে আপনারাই করেন। একটা নতুন সংগঠন হিসেবে আপনাদের মধ্যে প্রথমেই লেজুর ভিত্তির একটা আলমিন, আমরা আপনার কাছে উত্তরটি পেয়েছি। আমরা সোহেল রানা, এবার আমরা আপনার কাছে জানার চেষ্টা করবো আসলে এই যে সামান্য সুমন যে কথাটি বললেন যে আসলে আপনারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করেন, এই বিষয়ে আপনার মতামত কি একটু সংক্ষিপ্ত আকারে বলবেন? জি, আমি শুরুতে যে বিষয়টা বলবো আমার সহযোদ্ধা সুমনের ব্যাপারে, আসলে মাথার মধ্যে লেজুর ভিত্তি ঢুকে গিয়েছে হয়তো, যার কারণে এখান থেকে বের হয়ে আসতে পারছেন না। আপনি 5 আগস্টের পরে দেখবেন আমাদের অ্যাক্টিভিটি, কার্যক্রম সব ছাত্র রিলেটেড ছিল, ছাত্রদের অধিকার আদায়ের জন্য ছিল। এবং বারবার বলে আসছেন মাদার সংগঠনের পারপাস সার্ভ করার জন্য আমরা এমন কোনো ইভেন্ট আয়োজন করিনি যেটা মাদার সংগঠন বলে আসছেন পারপাস সার্ভ করবে, তথাকথিত একটা বিষয় তিনি উপস্থাপন করছেন। আমি লেজুর ভিত্তি যাওয়ার আগে দুইটা বিষয় একটু ক্লিয়ার করি। প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির সবসময় যাদের সাথে কমন ভ্যালুজ শেয়ার করে, যারা অধিকার, ছাত্রদের অধিকার, জনতার অধিকার আদায় কাজ করে, ইসলামী ছাত্র শিবির তাদেরকে সহযোগিতা করে আসছে। আপনি যদি খেয়াল করবেন তাহলে লাস্ট ফিলিস্তিন ইস্যুতে আমরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি। এরপরে আপনি যদি দেখেন কোটা আন্দোলন, 18 কোটা আন্দোলন যেটা তীব্র আকার ছিল, সেটা কিন্তু আমরা সবাইকে নিয়ে করেছি। এরপরে যদি দেখেন তাহলে 2013 সালে যে সাপ্লাই হেফাজত ইসলামের যে মহাসমাবেশ ছিল, সেখানে কিন্তু ছাত্র শিবির সহযোগিতা ছিল। এরপরে 2024-এর যে সফল জুলাই বিপ্লব ছিল, এখানে কিন্তু বিভিন্ন স্টেকের সাথে একসাথে হয়ে ছাত্র শিবির কিন্তু তার অ্যাক্টিভিটি, তার কার্যক্রম কিন্তু চালিয়ে গিয়েছে। তো জায়গাটা থেকে আমরা মনে করি, বিশ্বাস করি আমাদের আইডিওলজি অথবা আমাদের কমন ভ্যালুজ যার সাথে মিলবে আমরা তাদেরকে সহযোগিতা করি। 2 নম্বর যে বিষয় সেটা হচ্ছে লেজুর বৃত্তি অথবা স্বতন্ত্র ছাত্র সংগঠন। ইসলামী ছাত্র শিবির শুরু থেকে বলে আসছে ইসলামী ছাত্র শিবির কোনো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন নয়। ইসলামী ছাত্র শিবির স্বতন্ত্র ছাত্র সংগঠন। বিষয়টা কেমন, আমরা আমাদের যে বিষয়গুলো ইন্টারনাল যেগুলো চর্চা হয়, প্র্যাকটিস হয়, বিশেষ করে কমিটি গঠনের ব্যাপারে, ইন্টারনাল কোনো সিদ্ধান্তের ব্যাপারে, অথবা যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে, কোনো আন্দোলন পরিচালনার ক্ষেত্রে এবং ইন্টারনাল যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অন্য কোনো সংগঠন বা কারো কোনো হস্তক্ষেপ, কোনো সিদ্ধান্ত, কোনো হানা থাকে না। তো জায়গা থেকে বলতে চাচ্ছেন আপনারা জামাতের কোনো অঙ্গ সংগঠন না, আপনারা স্বতন্ত্র একটি আমরা এটা শুরু থেকে বলে আসছি। আমরা অঙ্গ সংগঠন বলতে যেটা বোঝাচ্ছেন, যেটা আমরা ইতিপূর্বে দেখে এসেছি 15.5 বছরে, অঙ্গ সংগঠন সেটাকেই বলে। আমরা 15.5 বছরে যেটা দেখে এসেছি ছাত্রলীগের ক্ষেত্রে, আওয়ামী লীগ যখন যেভাবে যা বলেছে ছাত্রলীগ কিন্তু তাই বাস্তবায়ন করেছে। কিন্তু ইসলামী ছাত্র শিবির সেই জায়গার থেকে স্বতন্ত্র, যেটা ভালো মনে করে, যেটা জনতা জামাতকে কোনো প্রকার কাজে সহযোগিতা করেন কিনা? আমি ইতিপূর্বে উদাহরণ দিয়েছি 2013 সালের, 24 সালের কোটা আন্দোলনের, ফিলিস্তিনি ইস্যুতে, অনেকগুলো ইস্যুতে আমাদের কমন ভ্যালুস যার সাথে মিলবে আমরা তাদেরকে সহযোগিতা করি। 3 নম্বর যে বিষয়টা আমার সহযোদ্ধা সুমন বিষয়টা বলেছেন, আমি এটা একটু ব্যাখ্যা করতে চাই। সেটা হচ্ছে বাইরের দেশের গণতান্ত্রিক চর্চা, ছাত্র রাজনীতি। আমরা দেখি আমাদের বাংলাদেশে, আমাদের সবার প্রিয় বাংলাদেশে বিগত 15 বছরে ফ্যাসিস্ট কিন্তু আমাদের জগদ্দল পাথরের মতো চেপেছিল বুকে। কিন্তু অন্যান্য দেশে, আমরা ইউরোপিয়ান কান্ট্রি যেগুলোকে আমার সহযোদ্ধা বললেন আইডিওলজি একটা দাঁড় করাইতে চাইলেন, আইডিয়াল স্টেট বলতে চাইলেন, সে জায়গাটা থেকে তারা কিন্তু এরকম কোনো ফ্যাসিস্ট হয় নাই যেটা 15.5 বছর ছিল, এমন কোনো ফ্যাসিস্ট হয় নাই যেটা 10 বছর ছিল, এমন কোনো ফ্যাসিস্ট হয় নাই যেটা স্বৈরাচারী মনোভাব পোষণ করেছিল, জনগণের উপর স্বৈরাচারী জগদ্দল পাথর যেটা চাপিয়ে দিয়েছিল। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ, বাংলাদেশের চর্চা, এবং 1971 সাল থেকে আজকে 25 সাল, স্বাধীনতার 54 বছর হয়ে গেলেও আমরা সেই চর্চাটা
মানে অব্যাহত রাখতে পারেনি, শুরু করতে পারেনি, যার দরুন বাংলাদেশের ছাত্র রাজনীতি ওয়েস্টার্ন সিভিলাইজেশন বা ওয়েস্টার্ন সোসাইটির ছাত্র রাজনীতি কখনো মিলবে না। তবে হ্যাঁ, ছাত্র সংসদের যে ধারণা, যে চর্চা, এটা ছাত্রদের জন্য উপকারী, ছাত্র অধিকারের জন্য উপকারী এবং সুন্দর একটা ক্যাম্পাস বিনির্মাণের জন্য অধিকারী। ইসলামী ছাত্র শিবির এইখানে আমরা এই কথাগুলো বলছি যে এখানে আমরা যারা কাজ করছি, ছাত্র সংগঠনগুলো, আমরা লেজুর ভিত্তি থেকে একেবারে যারা যারা কাজ করার চেষ্টা করছি, এখন বেরিয়ে এসে এখানে একদম ছাত্রদের অধিকার নিয়ে যে কাজ করার বিষয়গুলো, সেগুলো আমরা কাজ করতে চাই, আমরা কাজ করছি এবং আমরা বিশ্বাস করছি আমরা গঠনমূলক কাজের মাধ্যমে ছাত্রদের কাছাকাছি পৌঁছাতে পেরেছি, মঞ্জ করতে পেরেছি, এটা আমরা বিশ্বাস করি। আমরা প্রায়শই আপনাদের দলের বিরুদ্ধে সহিংসতা, উগ্রবাদী কার্যকলাপের অভিযোগ উঠে। এই বিষয়ে আপনি একটু আগে বললেন যে বিগত সরকার আপনাদেরকে সেটা মিডিয়ার মাধ্যমে একটা ভাই তোলার চেষ্টা করেছিল। আসলে আপনারা কিভাবে আপনাদের দলের ভাবমূর্তি পুনরুদ্ধার করবেন এবং শান্তিপ্রিয় ছাত্র রাজনীতিতে অবদান রাখবেন বলে মনে করেন? যে আমি শুরুতে দুইটা বিষয়ে অভিযোগ করেছেন আজকে সঞ্চালক, আমি দুটা স্ট্রংলি অপোজ করছি। বিষয়টা হচ্ছে সহিংসতা এবং উগ্রবাদ। ইসলামী ছাত্র শিবির এগুলোর সাথে কখনো জড়িত নয় এবং এগুলোর সাথে কখনো সহযোগিতাও দেখবেন না আপনারা। প্রথম যে বিষয়টা সহিংসতা, সহিংসতা বলতে আমরা বুঝি ইন্টারনাল কোন্দল বুঝি, অথবা কমিটি নিয়ে মারামারি বুঝি, অথবা ভাই কালচারের যে চর্চা, এটাকে বুঝি। ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটা ইস্যু থেকে দূরে অবস্থান করছে। আমরা যেহেতু একটা আদর্শ নিয়ে চলছি, আমরা চাচ্ছি আল্লাহর জমিনে ইসলামের আইন বাস্তবায়ন হবে, এটা আমরা যেহেতু চাচ্ছি, এই জায়গা থেকে আমাদের ইন্টারনাল দ্বন্দ্ব, কোন্দল বা সহিংসতার যে বিষয়টা উপস্থাপন করেছেন আপনারা, লাস্ট মানে ইসলামের ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এরকম সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন না যেখানে সহিংসতার ঘটনা ঘটেছে। এবং দুই নম্বর যে বিষয়টা, উগ্রবাদের যে বিষয়টা বলার চেষ্টা করেছেন ভাই, ইসলামী ছাত্র শিবির কখনো উগ্রবাদকে সমর্থন করে না। ইসলামী ছাত্র শিবির কখনো এক্সট্রিমিজম, যেটা এক্সট্রিমিস্ট, এটাকে কখনো সমর্থন করে না। আমরা চাই একদম স্বাভাবিক পন্থায় জনতার, ছাত্রদের মন জয় করে, তারা মন জয় করার পরে ইসলাম অনুশাসন সেই স্বাভাবিক পন্থাটা কি সেটা একটু যদি আমরা। সেই স্বাভাবিক পন্থা আমরা মনে করছি যে দাওয়ার কাজ। আমরা ইসলামের ছাত্র শিবির ইসলামের সুমহান আদর্শ, ইসলামের সৌন্দর্য, ইসলামের যে একটা সৌন্দর্য আছে, এটা মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছি, দেওয়ার কাজ করছি। এর মাধ্যমে মানুষ ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজে থেকে ইসলামের চর্চা করবে, তারপরে তাকে চাপিয়ে দেওয়া হবে না। সে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে রিচুয়ালস, রীতিনীতি, এগুলো থেকে মুগ্ধ হয়ে মানুষ নিজে থেকে ইসলামটাকে হৃদয়ে ধারণ করবে, চর্চা করবে। আমরা বিশ্বাস করি আমরা সেই কাজটা করছি এবং অতি শীঘ্রই হয়তো এর আউটপুট আমরা পাবো ইনশাল্লাহ। এবং সাধারণ ছাত্ররা ইসলামকে হৃদয়ে ধারণ করে একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য কাজ করবেন ইনশাল্লাহ। জানার চেষ্টা করব আলামিন আপনার কাছে, আসলে ছাত্র দলের বিরুদ্ধে কিন্তু আমরা দেখি যে বিভিন্ন সময়ে আপনি একটু আগে বলার চেষ্টা করেছিলেন যে বিশৃঙ্খলা নাকি, আসলে বিশৃঙ্খলা, দুর্নীতির অভিযোগ শোনা যায়। আমরা কিন্তু এটা শুনে আসতেছি, বিভিন্ন পত্র পত্রিকাও দেখতেছি। আসলে দলের অভ্যন্তরে আপনাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আপনারা কি কি পদক্ষেপ নেবেন বলে মনে করেন, এবং তরুণ প্রজন্মের কাছে আপনাদের বিশ্বাসযোগ্য ছাত্র সংগঠনে আপনাদের করণীয় দিকগুলো বা কি? জি, আপনি যেমনটি বললেন যে দুর্নীতি বা বিভিন্ন অনিয়মের যে অভিযোগের কথা বললেন, আপনি 5ই আগস্ট পরবর্তী সময়ে দুর্নীতি বা অনিয়মের কিন্তু কোনো ধরনের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে কোথাও নেই। ছাত্রদল কোনো অফিসে যায়নি, কোনো টেন্ডারবাজি, কোনো চাঁদাবাজি, কোনো ধরনের অনিয়ম, হুমকি ধামকি এসবের কিন্তু ছাত্রদল 5ই আগস্ট পরবর্তী সময় আপনারা দেখবেন না। পূর্বে তো আমাদের সুযোগই ছিল না, আমাদেরকে কাজ করতে বিভিন্নভাবে বাধা দিয়েছে। সে জায়গায় আপনার কথার যদি একটু কথা বলি, আপনি বলছেন এরকম কার্যক্রম দেখবেন না, কারণ হচ্ছে আপনাদের মাদক সংগঠন এই মুহূর্তে ক্ষমতায় নেই। আর পরবর্তীতে যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে আমরা কি এরকম কার্যক্রম দেখতে পারি? আপনি দেখে থাকবেন যে আপনি কিছুক্ষণ আগে কিন্তু আমাদের এখানে উপস্থিত সুমনকে আপনি একটি প্রশ্ন করেছিলেন, সচিবালয় সহ বিভিন্ন অফিস, বিভিন্ন দপ্তরে কিন্তু ছাত্ররা সেটা বসে সামান্য একটা যে কাজটি এখন করতেছে আপনারা, ঠিক সেই সময় আমরা কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময় আমরা বিভিন্ন অফিসে যেতে পারতাম, কিন্তু আমরা ছাত্রদল কিন্তু যাই না। আমাদের বিএনপি, আমাদের মাদার সংগঠন যদি বলেন, সেখান থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে আমাদের কিন্তু কয়েক হাজার নেতা কর্মীকে দেখবেন, নেতাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। বিন্দু মাত্র যারা কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িত কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাদেরকে দলীয় প্রাথমিক সদস্য পদ থেকে সহ সমস্ত পদ থেকে বহিষ্কার করা। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা বলছেন বহিষ্কার করতেছেন, আপনাদের দলকে স্বচ্ছ রাখতেছেন, কিন্তু কেন আপনাদের
দলের ছাত্র নেতারা এই ধরনের কাজের সাথে জড়িত হচ্ছেন। আমরা যদি পার্শ্ববর্তী ঠাকুরগাঁওর ক্ষেত্রে দেখি যে সে চাল কেলেঙ্কারির যে বিষয়টা, যে উনি আসলে পুরো আস্ত যে অসহায় মানুষের জন্য যে চাল, সে চালের গুদাম খালি করে কিন্তু তিনি কিন্তু চালের লরি নিয়ে যাচ্ছিলেন। কেন আপনাদের ক্ষেত্রে এমনটা হচ্ছে, অন্য দলের গুলোর ক্ষেত্রে সেরকমটা কম পরিলক্ষিত হয় কেন, এটা একটু উত্তর দিন। আচ্ছা, অন্য দলগুলোর ক্ষেত্রে বলতে আমাদের কিন্তু দেখবেন যে এখানে লক্ষ কোটি নেতাকর্মী এবং সমর্থক রয়েছে। বিএনপি বৃহৎ একটি সংগঠন, সেখানে দেখবেন যে অনেক মন মানসিকতা মানুষ কিন্তু থাকে। বিশেষ করে অনেকে আবার দেখবেন বিএনপির মধ্যে অনুপ্রবেশ করে কোনো সুযোগ নিয়ে তারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে থাকেন। কিন্তু আপনি দেখে থাকবেন যে বিভিন্ন জায়গায়, যেমন একটি জায়গায় কিন্তু যুবদলের এক নেতা কিন্তু একটা অনিয়মের সাথে জড়িত ছিলেন, চাঁদাবাজির সঙ্গে। তার বিরুদ্ধে দেখেন নজিরবিহীন, কিন্তু আসলে এরকম কোনো নজির আমরা অন্য সংগঠনের মধ্যে দেখিনি। তার বিরুদ্ধে তাকে অ্যারেস্ট করে মামলা দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে, এবং তাকে গ্রেফতার করিয়ে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে তার পরিবারের মধ্যে কেউ যেন বিএনপি কোন অঙ্গ সহযোগী সংগঠন করতে না পারে। আপনি দেখেন নজিরবিহীন সিদ্ধান্ত কিন্তু দল থেকে নেওয়া হচ্ছে। আচ্ছা আলামিন, আপনি একটা কথা বললেন একটু আগে যে আসলে অনুপ্রবেশের কথাটা বললেন, আসলে এই ধরনের অনুপ্রবেশ আপনারা কিভাবে ঠেকাবেন, বা আপনাদের যে ভাবমূর্তি আছে এটা আপনারা পুনরুদ্ধার কিভাবে করবেন একটা শান্তিপ্রিয় রাজনীতি? দলের হাইকমান্ড এটা নিয়ে খুবই সচেষ্ট রয়েছে, এবং আমাদের মনিটরিং সেল করা হয়েছে। আমরা বিভিন্নভাবে এগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা করছি। আমরা আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত, এবং দলীয় সিদ্ধান্ত তারা মান্য করে। আমরা আপনি দেখবেন যে অন্য অনেকেই, আপনি বৈষম্য ছাত্র আন্দোলন থেকে শুরু করে বা সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গায় অনিয়মের কথা আপনি শুনবেন, কিন্তু ছাত্র দলের নেতাদের বিরুদ্ধে কিন্তু তেমন কোনো অভিযোগ আপনি পরিলক্ষিত করবেন না। পাশাপাশি যদি কেউ করে থাকে, মনিটরিং সেল রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনি আরেকটি কথা যেমনটা বললেন যে শিক্ষার্থীদের কিভাবে আমরা আস্থায় নিতে পারবো, শিক্ষার্থীদের ভাবনা নিয়ে চিন্তা করছি। আপনি দেখেন, জেনে খুশি হবেন যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি কলেজ ক্যাম্পাসগুলোতে কেন্দ্রীয় টিম যাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু টিম পাঠানো হয়েছে দুদিন আগে। সেখানে টিম কিন্তু আপনি দেখবেন যে অনেক আগে যেমন হয়তো অন্যান্য সংগঠনগুলোর ক্ষেত্রে যে টিম গিয়ে শুধু ছাত্র সংগঠনের নেতা কর্মীদের সাথে কথা বলে কমিটি দিয়ে দিতেন, কিন্তু না, এখন যেটি করা হয়েছে, কেন্দ্রীয় সংসদ থেকে বলা হয়েছে সেখানে টিম গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলবেন, তারা কেমন ধরনের নেতৃত্ব চান, কাকে নেতৃত্ব দিতে চান। এবং এমনকি আপনি দেখবেন পাবনা এডওয়ার্ড কলেজে কিন্তু প্রায় 1900 ভোটার, সাধারণ শিক্ষার্থীদের ভোটারের মাধ্যমে কিন্তু জি আলামিন, আমি আপনার কথাটি বুঝতে পেরেছি। সেক্ষেত্রে আপনি একটি কথা বলেন, আপনার কথা যে আপনাদের যে কেন্দ্রীয় যারা নেতারা আছেন ওনারা কিন্তু সরাসরি এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত না। তাহলে আমরা সাম্প্রতিক যদি একটি ইস্যু লক্ষ্য করি, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আপনাদের ছাত্র দলের কেন্দ্র থেকে কোনো নির্দেশনা এসেছিল কিনা, আর যদি এসে থাকে সেক্ষেত্রে আপনাদের ভূমিকাই বা কেমন ছিল ক্যাম্পাসগুলোতে, যেখানে আমরা দেখেছিলাম ছাত্র শিবির সহকারে যারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এটার পক্ষে কথা বলছে, সেক্ষেত্রে আপনাদের কোনো নির্দেশনা ছিল কিনা? আচ্ছা দেখেন, বিএনপি ছাত্রদল, বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে এবং আইনকে শ্রদ্ধা করে, আইনকে সম্মান করে। আপনি জানবেন যে 5 আগস্ট পরবর্তী সময়, খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু বিএনপির একেবারে হাইকমান্ডের পক্ষ থেকে সরকারের কাছে কিন্তু দাবি দেওয়া পেশ করা হয়েছিল। সেখানে লিখিতভাবে আওয়ামী লীগ যাতে যে গণহত্যা করেছে, গণহত্যাকারী দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করার জন্য কিন্তু প্রস্তাব পেশ করা হয়েছে। সবার আগে বিএনপি কিন্তু এটি করেছে। তো যেখানে আমরা আইনগতভাবে সরকারের কাছে যেখানে দাবি করেছি, এবং সেটা কিন্তু আদালতের মাধ্যমে হওয়া উচিত ছিল, আদালতের মাধ্যমে কিন্তু হবে। কিন্তু আমরা ছাত্রদল কিন্তু কোনো মব সৃষ্টি করি না, ছাত্রদল কিন্তু নিয়মের বাইরে কোনো আন্দোলনে বিশ্বাস করে না। আমরা আসলে এটা একটু আপনাদের অবস্থানটা ক্লিয়ার করবেন, আপনারা এই ধরনের কোনো কার্যক্রম করেছিলেন কিনা বা উপর থেকে কোনো নির্দেশনা ছিল কিনা? আমরা তো আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দল থেকে সর্বোচ্চ মহল থেকে সেখানে কিন্তু পেশ করা হয়েছিল। পাশাপাশি আমরা যদি থাকে সেক্ষেত্রে আপনাদের যিনি সাধারণ সম্পাদক ছিলেন সেই সময় যখন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করে, সেই সময় তিনি মনে হচ্ছে কোনোখানে ট্যুরে গিয়ে ছবি দিয়ে একটু রিল্যাক্সে ছিলেন, এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখতেছেন? না, এমনটি সত্য না, কোথাও ট্যুরে গিয়ে রিল্যাক্সে ছিলাম। আমাদের কিন্তু দেখেন, যখন দলীয় হাইকমান্ড থেকে সেখানে নিয়মতান্ত্রিক ভাবে পেশ করা হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, এবং আমাদের স্ট্যান্ডিং কমিটি থেকে কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু সেখানে জানানো হয়েছে যে আওয়ামী লীগের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। সেখানে হাইকমান্ড থেকে যেখানে জানানো হয়েছিল, সেখানে কিন্তু আমাদেরকে এই প্রশ্নটা করা কিন্তু অবান্তর। কারণ হাইকমান্ড যখন সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে ছাত্রদল সবচেয়ে কিন্তু ছাত্রদলের নেতাকর্মী বেশি শহীদ হয়েছে এই গণ অভ্যুত্থানে। সেখানে ছাত্রদলের বিরুদ্ধে এরকম অভিযোগ করা কিন্তু আসলে আমি মনে করি যে সমীচীন না। আমরা আওয়ামী লীগ সবসময়
এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় থাকবো আমরা। দীর্ঘক্ষণ পর আমরা সুমনের কাছে আসবো। আসলে সুমন, আপনি সকল কথাগুলোই ইতিমধ্যে শুনেছেন। সে জায়গা থেকে আসলে আপনার কাছে আমার যে জানার বিষয় সেটা হচ্ছে দুটি প্রধান ছাত্র সংগঠনের আদর্শিক যে পার্থক্য এবং জাতীয় রাজনীতিতে এর প্রভাব নিয়ে আপনার মতামত কি? আমি একটু শুরুতেই, যেহেতু আমি একটু সময় কম পাইছি, আমি একটু বলতে চাই, সেহেতু আমার যে দুই ভাই যে কথাগুলো বললেন, আমি একটু তাদের কথার প্রতি উত্তরটা দিতে চাই। সেটি হচ্ছে, আমরা শিক্ষাঙ্গনে প্রতিটি হত্যাকাণ্ড, নৈরাজ্য এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমরা নিন্দা জানাই। অর্থাৎ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে যে পারভেজ হত্যাকাণ্ড এবং সেই সাথে আজকে গতকাল যে সাম্য হত্যাকাণ্ড, প্রতিটি হত্যাকাণ্ডেরই আমরা নিন্দা জানাই। কোনো হত্যাকাণ্ডই আসলে আমাদের কাঙ্ক্ষিত নয়। সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখে থাকি যে হচ্ছে, আলামিন ভাই যে কথাগুলো বললেন, আসলে আমরা দেখি যে ওনারা সবসময় আসলে একটা ক্রেডিট নেওয়াতে ব্যস্ত থাকেন। আমি একটা কথা বলতে চাই যে এই 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন অভ্যুত্থানের নেতৃত্বে আসে, সেখানে কিন্তু কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনৈতিক কোনো দল, অর্থাৎ ছাত্র শিবির বলেন, অর্থাৎ ছাত্র দল বলেন, অর্থাৎ শিক্ষার্থীদের একটি বেসিক নিড ছিল, অর্থাৎ এই কোটাকে চাকরি থেকে মুক্ত করা। তো সেখানে কিন্তু এই ধরনের কোনো নেতৃত্ব আমরা কিন্তু পাইনি। সুতরাং সেখানে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি নেতৃত্ব গড়ে উঠেছিল এবং সেই নেতৃত্বের জায়গায় অপর ছাত্র সংগঠন যারা ছিল, ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, তারা সহযোগিতা করছে। সুতরাং আমরা একক একটা যাত্রা করেছি। এখন ওই যাত্রার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আপনি একটু আগে বললেন হচ্ছে সমন্বয়কদের কথা, অর্থাৎ এই যে সমন্বয়ক, আমরা অনেক জায়গায় গিয়ে দেখি, অর্থাৎ সেই ছাত্র দলের সেই এক ভাই, ছাত্র শিবিরের এক ভাই, সেও সমন্বয়ক পরিচয় দিয়ে অনন্যভাবে নানান অপকর্মে যুক্ত হচ্ছে। সুতরাং আমরা একটা কথাই বলবো যে সে যেই হোক না কেন, সে সমন্বয়ক হোক, শিবির হোক কিংবা ছাত্রদল হোক, সে যদি কোনো অপকর্ম করে, অবশ্যই প্রচলিত আইনে তার বিচার হওয়া উচিত। তার দায় কোনোভাবেই কোনো সমন্বয় কিংবা কারো ঘাড়ে দায়। আমি মনে করি যে অপকর্ম করবে সেই সমন্বয় ছাত্র জনতার 24-এর এই গণ অভ্যুত্থানের সাথে পড়ে না। আমি একটু আরেকটু কথা বলতে চাই, সেটি হচ্ছে আমার দুই ভাই যে বক্তব্যগুলো দিলেন, সেটিতে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন একটা বিষয়, সেটি হচ্ছে জামাত যা চায় শিবির তাই চায়। অর্থাৎ জামাত যা চায় শিবির তাই চায়, কিন্তু শিক্ষার্থীরা তা চায় না। অর্থাৎ শিক্ষার্থীরা তো নিজের অধিকার চায়, কিন্তু জামাত যা চাচ্ছে ছাত্র শিবির সেটাই সার্ভ করতেছে। সুতরাং এখানে শিক্ষার্থীরা এখানে আসলে এই এক চক্রবাকে পড়ে যাচ্ছে। তো আমরা তো সেটা চাই না। আমরা তো চাই যে ছাত্র সংগঠনগুলো তো ছাত্রদেরই নিয়ে কাজ করবে। আচ্ছা, আপনার চাওয়া থেকে প্রশ্নটা সেটা চাচ্ছে, কিভাবে আপনারা বৃহত্তর ছাত্র ঐক্যের দিকে অগ্রসর হতে পারেন, যেখানে আদর্শিক ভিন্নতা সত্ত্বেও একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হবে? আমরা দেখছি যে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আমরা যেভাবে অপরাপর সকল ছাত্র সংগঠন একত্রিত হয়ে এই স্বৈরাচার মুক্ত করেছি, একটি নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণের স্বপ্ন দেখি। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে আমরা চাই যে শিক্ষাঙ্গনগুলো এত সুন্দর একটি শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়ে উঠুক, যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই উচ্চশিক্ষা, গবেষণা এবং মননশীলতায় এগিয়ে গেলে, অর্থাৎ বৃহৎ স্বার্থে দেশ এবং জাতি এগিয়ে যাবে। আমরা আজকে গণতান্ত্রিক চর্চার কথা বলছি, আমরা আজকে নেতৃত্ব সৃষ্টির কথা বলছি। আমার এই দেশ, জাতি তথা এই প্রতিষ্ঠানগুলো, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি সমৃদ্ধ হতে পারে, এখান থেকেই তরুণ নেতৃত্বের তৈরি হবে এবং এই তরুণ নেতৃত্বরাই কিন্তু আগামীতে আপনার হচ্ছে দেশ এবং রাষ্ট্রের হাল ধরে সেই নেতৃত্ব প্রদান করবে। তো আমরা মনে করি যে এখন এসে এই ছাত্র সংগঠন, আপনি আমার এই ছাত্র দলকে বলেন কিংবা ছাত্র শিবিরকে বলেন কিংবা অপর অন্যান্য যারা ছাত্র সংগঠন আছে, তাদের মধ্যে একটি নতুনত্ব আসা দরকার। অর্থাৎ ঢাকা কেন্দ্রিক কিংবা দলীয় কেন্দ্রিক নয়, নিজস্ব ক্যাম্পাস কেন্দ্রিক নেতৃত্ব গড়ে ওঠা এবং সেই ক্যাম্পাসের অধিকারগুলো নিয়ে কথা বলা। আজকে ঢাকা থেকে একজন ছাত্র প্রতিনিধি আসবেন, তাকে আমাকে এই ক্যাম্পাসের প্রোটোকল দিতে হবে, তাকে নিয়ে আমার 50টা ছেলে নিয়ে গিয়ে সেখানে মিছিল দিতে হবে, এটা তো আমার হওয়ার কথা নয়। আমি আজকে যদি আমার এক শিক্ষার্থী, সে যদি পরিবহন সমস্যায় বলেন, সে যদি আবাসন সমস্যায় পড়েন কিংবা সে যদি তার খাবারের সংকটে পড়েন, তাহলে আমি সেখানে গিয়ে প্রতিবাদ করব যে আমার এই ক্যাম্পাসে আমার এই শিক্ষার্থীদের আপনি হচ্ছে পরিবহন সুবিধা নিশ্চিত করেন, আমার এই ক্যাম্পাসে আপনি আবাসন সুবিধা নিশ্চিত করেন এবং খাদ্য সুবিধা নিশ্চিত করেন। আমার তো রাজনীতি ক্যাম্পাস কেন্দ্রিক এটাই হওয়া উচিত, আমরা তো সেটাই চাই। কিন্তু আপনারা সর্বপ্রথম লিখিত আকারে এটি ফর্মালিটি জমা দিয়েছিলেন। সেক্ষেত্রে সাম্প্রতিক সময় যদি আমরা লক্ষ্য করি, যখন দেখছি যে এই সময় একটা উত্তাল আবহাওয়া চলতেছে, যখন বিভিন্ন দল মত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করতেছে, সেই সময় কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের ফেসবুক পোস্ট, তিনি কিন্তু সেন্ট মার্টিন সমুদ্রের ধারে ক্লান্তি দূর করেছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করেন যে এই সময় রাজপথে ওনার থাকা উচিত ছিল?
আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমে এর আগে আমি ক্লিয়ার করে দিয়েছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সবার আগে বিএনপি কিন্তু সরকারকে প্রস্তাব দিয়েছিলেন, দাবি উত্থাপন করেছিলেন। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, আওয়ামী লীগের এই বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই, এটা আগে থেকে অনুমেয় ছিল এবং চূড়ান্ত। এটি কিন্তু বিএনপি বলে এসেছিলেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি আওয়ামী লীগের বিচার না করে, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে জনগণের রায় যদি ক্ষমতায় আসে অবশ্যই তার বিচার করবে। আর আপনি যেমনটি বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ছাত্রদের আন্দোলন চলছিল, সেই সময় সেন্ট মার্টিনে বা সমুদ্র সৈকতে আমাদের কেন্দ্রীয় সভাপতি, আপনি এই তথ্যটি মনে হয় আপনার কাছে নেই, আমাদের সেই সময়ে চট্টগ্রাম বিভাগে তারুণ্যের একটি সমাবেশ চলছিল। সুতরাং সাংগঠনিক সফরে সেখানে তিনি ছিলেন। তো সাংগঠনিক সফরে থাকাকালীন সময় উনি সেখানে গিয়েছিলেন, আমাদের দলীয় কাজে উনি সেখানে অবস্থান করেছিলেন। সেহেতু এটাকে আলাদা করে দেখার কোনো অবকাশ নেই। জি, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসতেছি। এবার আমি জানতে চাবো সোহেল আপনার কাছে, আসলে আমরা যদি দেখি যে বিশ্ববিদ্যালয়গুলোকে বর্তমানে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতেছে, সেই জায়গায় আপনারা গোপনীয় কিছু ছাত্র সংগঠন চালু করতেছেন আসলে বিশ্ববিদ্যালয়কে হাতে রাখার জন্য, এমনটাই দাবি করতেছে সাধারণ শিক্ষার্থীরা। তো সেই বিষয়ে এই ধরনের গোপন সংগঠন চালু করতেছেন আপনারা কেন, বা আপনার মতামত কি এই বিষয়টি? জি, আমি আমার শুরুতে দুই সহযোদ্ধার দুইটা বিষয়ে একটু অপোস্ট অথবা বক্তব্য স্পষ্ট করতে চাই। প্রথমে আমার সহযোদ্ধা সুমনের ব্যাপারে, তিনি বলেছেন যে প্রথম যেটা বিষয় বলেছেন যে 24-এর যে আন্দোলন ছিল, সে আন্দোলন সাধারণ ছাত্রদের থেকে নেতৃত্ব গড়ে উঠেছিল। বিষয়টা সত্য, এখানে স্টেক হোল্ডার শুধু সাধারণরা সবাই ছিল স্টেক হোল্ডার। এখানে শিবির ছিল, ছাত্রদল ছিল, অন্যান্য ছাত্র সংগঠনগুলো ছিল, সাধারণরা ছিল, সম্মিলিত একটা আন্দোলন ছিল। এটা চমৎকার একটা কম্বিনেশন ছিল, যার দরুন আমরা সফল হয়েছি। কিন্তু আন্দোলনের পরবর্তী সময় যদি আমরা দেখি, এখানে দুইটা সেগমেন্ট বা দুইটা অংশকে আমরা পাই। একটা অংশ হচ্ছে আন্দোলনের ক্রেডিট নিতে ব্যস্ত ছিল এবং তারা পরবর্তীতে দেখা গিয়েছে আন্দোলনের ক্রেডিট নিয়েছে এবং দেখা গিয়েছে যে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে। আরেকটা আমরা অংশকে দেখি, তারা কিন্তু আন্দোলন সফল করে তারা কিন্তু ক্রেডিটের রাজনীতিতে না গিয়ে তারা কিন্তু তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে গিয়েছে। এবং দুই নম্বর যে বিষয়, সেটা হচ্ছে আমার সহযোগিতা সুমন আরেকটু বলার চেষ্টা করেছেন, ছাত্র শিবির নাকি অপকর্ম করেছে। আমাকে 5ই আগস্টের পর যদি একটা সিঙ্গেল প্রমাণ দেখাইতে পারে ছাত্র শিবির অপকর্ম করেছে, তাহলে আমি ভাইকে বলবো একটু প্রমাণ দেখাতে। এই মানে অযাচিত একটা অভিযোগ দিয়েছেন আর কি। 3 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে জামায়াত যেটাই চায় ছাত্র শিবির সেটাই করে। এই বিষয়টা আসলে আমি ইতিপূর্বে 2-3 বার বলেছি ভাইকে, তারপর কেন জানি নিয়ে আসতেছেন বিষয়টা। আমি একটু এভাবে বলি, যদি জামাতের কথাই বলি, তাহলে জামাত কি এমন কোনো বিষয় চেয়েছে 5ই আগস্টের পরে যেটা সাধারণদের ছাত্রদের পালসের অথবা জনতার পালসের এগেনস্টে গিয়েছে? অথবা শিবির কি এমন কিছু চেয়েছে যেটা সাধারণদের অধিকার আদায় জনতার পালসের এগেনস্টে গিয়েছে? তার মানে জনতা যেটা চাচ্ছে, জনতার অধিকার আদায়ের যে আন্দোলন, ছাত্রদের যে অধিকার আদায়ের আন্দোলন, এটা কিন্তু প্রত্যেকটাতে শিবির সাপোর্ট দিয়ে আসছে এবং যেটা যেই করুক না কেন আমরা কিন্তু সাপোর্ট দিয়ে আসছি। 2 নম্বর যে বিষয়, যে আমার সহযোদ্ধা আলামিন ভাই বললেন, আমি দুইটা বিষয় একটু বলি। প্রথম বিষয় হচ্ছে, ভাই কেন জানি কথার মধ্যে মাদার সংগঠন অঙ্গ সংগঠন স্বীকার করে নিচ্ছেন কিনা, এটা মানে শুনলাম 2-3 বার, বিষয়টা ভাই একটু ক্লিয়ার করবেন। 2 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে সাধারণ ছাত্রদের ভোটে নির্বাচনের ব্যাপারটা ভাই বলেছেন যে পাবনা এডওয়ার্ড কলেজে। তো এখানে আমার দুইটা প্রশ্ন ভাইয়ের কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যদি কখনো কমিটি গঠন হয়, যদি রাজনীতি স্বাভাবিকভাবে চালু হয়, কমিটিতে গঠন হবে, তো এই জায়গা থেকে নির্বাচনে কি সবাই দাঁড়াইতে পারবে? যারা ছাত্রদল করে বা লিস্টেড না, তারাও কি দাঁড়াইতে পারবে? 2 নম্বর হচ্ছে, যদি দাঁড়ানোর সুযোগ পায় তাহলে সবাই কি ভোট দিতে পারবে? সবাই ভোট দিলে সবার ভোট আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মত প্রকাশের যে স্বাধীনতা, সেটা নিশ্চিত ভাইরা কিভাবে করবেন? এবার আমি আমার প্রশ্নে আসি। আমার সঞ্চালক ভাই একটা প্রশ্ন করেছেন, গোপনীয় ছাত্র সংগঠন। আমি বিষয়টা আসলে টোটালি বলা যায় যে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছি এবং বলছি যে আসলে ভাই যে অভিযোগটা করেছেন গোপনীয় ছাত্র সংগঠন, এটা আসলে আমি আমার কথা বলতেছি না, শিক্ষার্থীরা ধারণা করতেছে যে আসলে এই ধরনের কার্যক্রম শিবির করতেছে আর কি। সেই জায়গা থেকে আপনাদের অবস্থানটা একটু না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে সাধারণ ছাত্রদের আন্দোলনগুলোকে, দাবিগুলোকে, তাদের অধিকারগুলোকে পাইয়ে দেওয়ার ব্যাপারে ছাত্র শিবির চেষ্টা করছে এবং যেই প্রসেসে গেলে এগুলো নিশ্চিত হবে, ছাত্র শিবির সেটাই চেষ্টা করছে আর কি। এই জায়গা থেকে এই যে অভিযোগটা, এটা পুরোপুরি সত্য নয়। তবে হ্যাঁ, আমরা সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের জন্য যদি কোনো পলিসি বা কোনো বিশেষ বিষয় আমাদের নেওয়া প্রয়োজন হয়, আমরা সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। জি সোহেল, ধন্যবাদ আপনাকে। আমরা
প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এক গুরুত্বপূর্ণ ইস্যু, এই বিষয়ে আমি প্রত্যেককে অনুরোধ জানাবো, আপনাদেরকে প্রশ্ন করব। একই প্রশ্ন আপনাদের জন্য থাকবে, কিন্তু সময়ে আপনারা সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সেটা বর্তমানে চলমান একটা ইস্যু আসলে নির্বাচন হয়ে দাঁড়িয়েছে। ছাত্র সংগঠন হিসেবে, ছাত্র প্রতিনিধি হিসেবে, ছাত্র নেতা হিসেবে আসলে আপনারা যে নির্বাচন চান, দেশের মানুষের এই বিষয়ে প্রতিক্রিয়াটা কি? আর আপনারা যদি নির্বাচন চান, সেক্ষেত্রে কেন নির্বাচন আপনারা দ্রুত করতে বলতেছেন? আচ্ছা, আমি এই বিষয়ে আসার আগে একটু কথা বলি। একটু প্রশ্ন ছিল আমার ছাত্র শিবিরের সভাপতি সোহেল রানার, ছিল যে মাদার সংগঠনের বিষয়ে। আমি সোহেল রানাকে বলবো, আপনি কিন্তু নিজেও বলেছেন যে জামাত ইসলামী, আপনারা জামাত ইসলামের অধীনে আছেন, তো সুতরাং আমি কিন্তু আগেই বলেছি যে অভিভাবকের সন্তান কিন্তু বেপরোয়া হয়ে ওঠে। সেক্ষেত্রে বিএনপি আমাদের মাদার সংগঠন, কিন্তু আমাদের ছাত্রদের কিন্তু জি আলমিন, একটা বিষয় মনে হয় আমি আপনাকে ক্লিয়ার করতে পারি। সোহেল রানা কিন্তু বলেনি যে ওনারা জামাতের একটা অঙ্গ সংগঠন, ওনারা বলছে যে ওনারা একটা স্বতন্ত্র সংগঠন, যিনি ওটা ওনার কথায় উনি। আচ্ছা, উনি যদি বলে থাকেন তাহলে শিবির, কেউ যদি ছাত্র শিবির করে যান, তাহলে সে ছাত্র শিবির করার পর আসলে কি করেন? আমি এটা তার কাছে প্রশ্ন, আসলে ছাত্র শিবির করার পর উনি আসলে কি করেন? উনি কি বিএনপি করেন, বা উনি কি আওয়ামী লীগ করেন, বা অন্য কোনো সংগঠন করেন কিনা? আমি প্রশ্ন তার কাছে রেখে দেই। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে উনি বলেছেন যে ক্যাম্পাসে কমিটি হবে। আমি যেমনটি বলেছি, সাধারণ শিক্ষার্থীদের মত নেওয়া হবে। উনি বলেছেন সাধারণ শিক্ষার্থী দাঁড়াতে পারবেন কিনা, ভোট দিতে পারবেন কিনা, এই বিষয়টি বলছেন। তো আমি বলবো সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে, এবং এমনও হতে পারে সাধারণ শিক্ষার্থীদের ভোটও নেওয়া হতে পারে। এরকম ঘটনা ঘটেছে পাবনা এডওয়ার্ড কলেজে। সেখানে যারা 5 আগস্টের পূর্বে দলীয় কর্মকাণ্ডে ছিলেন, দলীয় কর্মকাণ্ডে থেকে দেশের স্বার্থে কাজ করেছেন, শিক্ষার্থীদের স্বার্থে কাজ করেছেন, ত্যাগী রয়েছেন, তারা অবশ্যই প্রার্থী হওয়ার যোগ্যতা পাবেন। আর পাশাপাশি উনি বলেছেন সাধারণ শিক্ষার্থীরা হঠাৎ করে আসলে সেখানে প্রার্থী হিসেবে, ছাত্র দলের নেতার প্রার্থী হিসেবে আসলে তারা দাঁড়াতে পারবেন কিনা। আচ্ছা, এই বিষয়টি আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত নেব, এবং ছাত্রলীগ করেনি বা অন্য কোনো অঙ্গ সংগঠন অনুপ্রবেশ ঘটিয়ে সে ক্ষতি করবে না, এরকম যদি সিওরিটি থাকে, সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র দলের পতাকা তলে আসতে পারে, এটি উন্মুক্ত। কিন্তু নেতৃত্বের ক্ষেত্রে আমরা অবশ্যই ত্যাগ, শ্রম এবং তার যে বিভিন্ন চরিত্র, বিভিন্ন এই ধরনের কোয়ালিটি গুলো আমরা দেখবো। পাশাপাশি আরেকটা সংখ্যা আমাদের মধ্যে আসে যে ছাত্রলীগকে তো আমরা বাছাই করতে পারি, ছাত্রলীগের পদ রয়েছে, যে অমুক ছাত্রলীগ নেতা, তমুক ছাত্রলীগ নেতা, আমরা কিন্তু তাদেরকে বাছাই করতে পারি, এবং তারা কিন্তু বিতাড়িত এই ক্যাম্পাস থেকে। কিন্তু আমাদের একটা ভয় থাকে যে গণহারে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ভয় থাকে। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোহেল রানা এবং সুমন, আমরা ছাত্র শিবিরের 2 জন নেতাকে শুধু প্রকাশ্যে দেখতে পাচ্ছি, কিন্তু ছাত্র শিবিরের অন্য নেতাদেরকে তারা কিন্তু প্রকাশ্যে নিয়ে আসেননি। সেক্ষেত্রে আমাদের একটা ভয় থাকে, যখনই উনি অথবা কৌশলগতভাবে এটি বলেছেন, আমরা যখনই দেখবো গণহারে সবাইকে প্রার্থী করার একটা সুযোগ দিয়ে দেবো, সেক্ষেত্রে কিন্তু অনুপ্রবেশ ঘটার একটা সংখ্যা কিন্তু থেকে থাকে, যেহেতু তারা গোপনে কাজ করছেন সেই বিষয়টি। নির্বাচনের বিষয়টা আপনি যেমনটা করেছেন, নির্বাচনের ব্যাপারটা আপনি যেটা বলেছেন, নির্বাচন আসলে আমরা 16-17 বছর এখানে কিন্তু আসলে মানুষ ভোট দিতে পারেনি, বাংলাদেশের মানুষ কিন্তু ভোট দিতে পারেনি। মানুষের ভোটাধিকারকে ছিনতাই করে নেওয়া হয়েছে, রাতের আধারে নৈশ ভোট করা হয়েছে, আমি নির্বাচন করা হয়েছে, এখানে ব্যালট পেপারে গোপনে সিল মারেছে, ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য মানুষ কিন্তু অপেক্ষা করছে যে কখন একটি নিয়মতান্ত্রিক নির্বাচন। একটি কথা বলতেছে, সেটা হচ্ছে আপনি বলছেন মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন মিডিয়াগুলো একটা অনলাইন জরিপ করতেছে, বেশ কয়েকটা মিডিয়া এটা করেছে, যে ওনারা দেখতেছে যে সাধারণ জনগণ সংস্কার চায় না নির্বাচন চায়। সেখানে মোর দেন অধিকাংশই অনলাইন জরিপের 90% যারা নাগরিক আছে ওনারা কিন্তু সংস্কারমুখী। তাহলে সেই ক্ষেত্রটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আপনি আসলে কোন অনলাইন জরিপের কথা বলছেন আমার বোধগম্য না। এটি এখন বর্তমানে তো আসলে মিডিয়া ট্রায়াল চলছে, মিডিয়াকে ব্যবহার করে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে। দেখেন, আমি যেমনটি বলেছিলাম যে সাধারণ মানুষ কিন্তু ভোট চায়, আর ভোট ছাড়া সংস্কারের যে বিষয়, সংস্কার কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, সংস্কার কিন্তু চলমান প্রক্রিয়া। আপনি আজকে সংস্কার করবেন, সেটা 1 বছর পর ওই সংস্কার যে আসলে 1 বছর পরে পার্সপেক্টিভে কাজে লাগবে এমনটা কিন্তু না। সুতরাং সংস্কার, রাষ্ট্রের যে সংস্কার, এটা কিন্তু চলমান প্রক্রিয়া চলতে থাকবে। মানুষ ভোট দিতে পারেনি দীর্ঘ বছর, মানুষের ভোটাধিকারকে ছিনতাই করে নেওয়া হয়েছে। সামনে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, সরকার আসবে, জনগণের রায়ে একটি সরকার ক্ষমতায় বসবে, তারা জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করবেন। এটি কিন্তু নিয়ম মাফিক, এটি কিন্তু হওয়ার কথা। সুতরাং এটি দায় চাপানোর কারণ নেই যে কোনো একটা পক্ষ
অপপ্রচার চালাচ্ছেন, নির্বাচন চান না, সংস্কার চান। আপনি দেখেন দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু চরম অবনতি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতো জায়গায় আমার ছাত্র ভাইদের জীবনের নিরাপত্তা নেই। আজকে প্রশাসনকে আপনি একটা যে কোনো বিষয়ে ফোন করবেন, প্রশাসন আসতে 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা কিন্তু লেগে যায়। কোথাও প্রশাসন, আপনি দেখেছেন কিছুদিন আগে আমাদের এক ভাই আসাদ, তাকে কিন্তু ছুরিকাঘাত করা হয়েছে, সেখানে দেখেছেন প্রশাসন আসতে কিন্তু অনেক সময় নিয়েছে। আমরা সেখানে গিয়েছিলাম। জি আলামিন, আমার প্রশ্নটা ছিল নির্বাচন কেন্দ্রিক, যেটার উত্তর অলরেডি তাহলে দেখেন না, আমি সেটাকে বুঝাচ্ছি যে আইন শৃঙ্খলা চরম অবনতি। তাহলে আমার ভাই, যেখানে আমরা ক্যাম্পাসে নিরাপদ না, যেখানে দেশে আমরা নিরাপদ না, তাহলে বুঝতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের, দেশের নাগরিকদের কিন্তু নিরাপত্তা দিতে ব্যর্থ। তা আমার জীবনে যদি নিরাপত্তা না থাকে, তাহলে আমি আসলে সেখানে সংস্কার দিয়ে কি করবো? নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় বসুক, জনগণের ভোটের রায়ে, এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। যে বিষয়টা জানতে হবে, রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুক পোস্ট করেছেন। আসলে দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের ফেসবুক পোস্টকে আপনি কিভাবে দেখতেছেন? পরবর্তীতে তিনি ফেসবুক পোস্টে অবশ্যই ডিলিটও করেছেন। হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে দায়িত্বশীল জায়গা থেকে বাক্য চয়ন এবং শব্দ চয়নের জায়গাটি আরো বেশি সমৃদ্ধ হওয়া উচিত, এবং তিনি যে একটা দায়িত্বশীল জায়গায় আছেন সেখান থেকে এই ধরনের মন্তব্য করাটা আমি সমীচীন বলে মনে করি না। এবং এমন কিছু কেন আমি সেই কাজটা করব যেটা আমাকে পরবর্তীতে সেটা উইথড্র করে নিতে হবে, সুতরাং আমরা সেরকম কাজ থেকে বিরত থাকবো বলে আমরা প্রত্যাশা করি। আমি একটু বিগত বক্তাদের কথা প্রেক্ষিতে একটু বলতে চাই যে ছাত্র শিবিরের অপকর্মের কথা বলেন, আসলে শব্দটা এরকম নয়। অপকর্মর ব্যাপারটি এটা আমি দেখি, আপনারা দেখবেন যে মুক্তিযুদ্ধ এই বাংলাদেশের একটি মীমাংসিত ইস্যু। সেই মীমাংসিত ইস্যুতে জামাতের যে অবস্থান, ছাত্র শিবিরেরও কিন্তু একই অবস্থান। সুতরাং ছাত্র শিবির তো তখনকার প্রজন্ম নয়, ছাত্র শিবির তো বর্তমান প্রজন্ম। সুতরাং তাদের অবস্থান আমি মনে করি জামাতের থেকে আরো বেশি সুস্পষ্ট হওয়া উচিত। তো তার পরিপ্রেক্ষিতে আমি আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমার ছাত্র দলের যে বড় ভাই, তিনি বলেছেন যে অভিভাবকহীন সন্তান। আমি আমার এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি তো অভিভাবক তাদেরকেই মনে করি যারা আমার দেখভালের কাজ করবে, অর্থাৎ আমার অধিকার নিয়ে কথা বলবে, তারাই আমার হচ্ছে অভিভাবক বলে মনে করি। অর্থাৎ অভিভাবক যদি দুষ্ট হয় তাহলে সেই দুষ্টে শিশু দুষ্ট হবে, আমরা এটা চাই না। শিশু সুলভ মন সর্বদাই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। সুতরাং শিশুদের মনোজগৎ শিশুদের মতো করেই গড়ে ওঠা উচিত। সেখানে অভিভাবকের দায় কিংবা অভিভাবকের চাপানো দেওয়া কোনো বক্তব্য, মানে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত শিশুর প্রতি আসুক, সেটা আমরা কখনোই চাই না। আসলে সুমন, আপনার কাছে যে বিষয়টা একটু জানতে চাবো, আমরা যদি দেখি যে যেটি আলামিন বলছিলেন কিছুক্ষণ আগেই, যে আপনাদের সমন্বয় প্যানেলের সমন্বয় নামধারী এমনও কিছু মানুষ আছেন যিনারা বিভিন্ন অপকর্মের সাথে অলরেডি জড়িত করেছেন, ইভেন একজন খুন পর্যন্ত করেছেন। আবার আমরা চট্টগ্রাম বন্দরের কথা যদি চিন্তা করি, সেখানে যিনি আছেন রাফি, আপনাদের সমন্বয়ক, ওনার নামে কিন্তু অসংখ্য অভিযোগ যে এই ধরনের অপরাজনীতি বা অপকর্ম করার ক্ষেত্রে বা টেন্ডারবাজি করার ক্ষেত্রে। আসলে সে জায়গা থেকে আপনারা তাহলে অভিভাবক কাকে নিচ্ছেন বা কি? আচ্ছা, এর প্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই, যে বা যাই হোক না কেন, যেই অপকর্ম করবে তাকে আমি সমন্বয়ক বলতে রাজি নই। এটা প্রথম কথা। সে অপকর্ম করলে সে এই সমন্বয়কের কাতারে আসার মতো তার যোগ্যতা রাখে না। দ্বিতীয়টি কথা হচ্ছে যে পতিত স্বৈরাচার তারা বিভিন্নভাবে এই আন্দোলনের সম্মুখ সারিতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে নানানভাবে বিতর্কিত করার জন্য এবং তাদেরকে নানানভাবে বিতর্কিতভাবে দেশের মানুষের কাছে উপস্থাপন করার জন্য তারা বিভিন্নভাবে দেশের বাইরে থেকে প্রোপাগান্ডা ছাড়িয়ে চলছেন। তো তারই অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় দেখেছি যে হাসনাত আবদুল্লাহর উপর হামলা থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম তারা করে যাচ্ছে, এবং তো এইটারই একটা পার্সপেক্টিভ আসলে এর মধ্যে চলে আসে যে এই অপকর্ম সেই অপকর্ম। আপনারা কংক্রিট প্রমাণ দিয়ে আমি মনে করি যে দেশের প্রচলিত আইনে যার বিরুদ্ধে অভিযোগ আসুক না কেন তার বিরুদ্ধে বিচার হওয়া উচিত। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সুমন আপনাকে। এবার আমি সর্বশেষ সোহেল রানা আপনার কাছে জানতে চাবো, আপনার কাছে বেশ কিছু প্রশ্ন থ্রো করেছে। আসলে সেই প্রশ্নগুলোর উত্তরের পাশাপাশি আপনি নির্বাচনের জায়গাটা, আপনাদের অবস্থান থেকে আসলে আপনার নির্বাচন চাচ্ছেন কিনা, যেখানে দেখা যাচ্ছে জামাত সেন্ট্রালি কিন্তু ওনারাও মাঝে মধ্যে নির্বাচনের কথা বলতেছে, ওনারাও নির্বাচন, সে জায়গায় ছাত্র প্রতিনিধি বা ছাত্র দল হিসেবে আপনাদের অবস্থা। আমি এখানে প্রশ্ন যাওয়ার আগে দুইটা বিষয় ভাইদের আমার সহযোদ্ধাদের একটু স্পষ্ট করতে চাই। প্রথম বিষয় হচ্ছে, আমার সহযোদ্ধা আলামিন ভাই বলেছেন দুইটা বিষয়ে। একটা হচ্ছে শিবির করার পরে বেশিরভাগ জামাত করে কেন। আমরা আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে শিবির করার মানে ছুটি হওয়ার আগ পর্যন্ত বা শিবির ছাত্রত্ব শেষ করার আগ পর্যন্ত এর দায়ভার অথবা
কি করবে না করবে এটা কিন্তু সিদ্ধান্ত শিবির নিয়ে থাকে, কিন্তু যখন ছাত্রত্ব জীবন শেষ করে এই সিদ্ধান্তটা আর শিবির নেয় না, বা শিবির বলেও না তুমি এটা করো কি এটা করো। এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার এবং যিনি ছাত্রত্ব জীবন শেষ করে তার ব্যক্তিগত ব্যাপার। 2 নম্বর যে বিষয়, আমরা আলামিন ভাই আমাকে একটা বিষয় বললেন, আমরা প্রকাশ্যে শুধু আমাকে চেনেন না সেক্রেটারিকে চেনেন, তো বিষয়টা আমি দুঃখজনকভাবে বলছি আর কি এই জন্য যে ছাত্রনেতা হিসেবে আসলে আমার ছাত্র সংগঠন যারা আছে, বন্ধু সংগঠন, তাদের অধস্থ নেতাকর্মীকে চেনা দরকার। আপনি খেয়াল করলে দেখবেন 5 আগস্টের পর আমরা কিন্তু অনেকগুলো ওপেন অ্যাক্টিভিটি করেছি, আমরা প্রকাশনা উৎসব করেছি এবং ইভেন আমরা গত 11 তারিখে কিন্তু আমরা পুরাণ বিতরণ কর্মসূচি করেছি। এর মাঝে আমরা কিন্তু অনেকগুলো অ্যাক্টিভিটি করেছি, এখানে আমাদের মোটামুটি ভালো সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তো জায়গা থেকে আমাদের 2 জনকে চেনা বিষয়টা আসলে আসলে ওনার প্রশ্নের জায়গাটা মনে হয় আমি যতটুকু বুঝতে পারছি, উনি বলতে চাচ্ছে আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুধু সভাপতি সেক্রেটারি এই 2 জনের কমিটি প্রকাশ না, করেছেন, না, না, বাকি কমিটি আমি আপনারা প্রকাশ করেন বিষয়টা এই বিষয়টা। এটা কোথাও হয়নি যে শুধু সভাপতি সেক্রেটারিকে চেনে। আপনি 5 আগস্টের পর প্রত্যেকটা ক্যাম্পাসে কিন্তু অ্যাক্টিভিটি ওপেন হয়েছে এবং প্রকাশনা উৎসব থেকে শুরু করে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে অনেকগুলো ইস্যু কিন্তু আমরা ওপেনলি করছি। তো জায়গা থেকে শুধু সভাপতি সেক্রেটারি ওপেন বিষয়টা কিন্তু এমন না, আমাদের মোটামুটি অনেকগুলো সব নেতাকর্মী মোটামুটি ওপেন হয়ে গিয়েছে এবং অ্যাক্টিভিটিতে যারা যারা আছেন এটা কিন্তু আর অন্য কেউ না, ছাত্র শিবিরের জনশক্তি নেতাকর্মী। তো এটা একটা বিষয়। আর 2 নম্বর আমার সহযোদ্ধা সুমন বললেন, 2টা বিষয় বললেন, আমি একটু স্পষ্ট করছি। সেটা হচ্ছে ছাত্র শিবির 1977 সালে জন্ম লাভ করেছে আর কি, 1977 সালে 6 ফেব্রুয়ারি। তো জায়গা থেকে মুক্তিযুদ্ধের ব্যাপারে ছাত্র শিবিরের বক্তব্য স্পষ্ট এবং আমরা এটাও বিশ্বাস করি 2024 যেমন ভোলার মতো না, 1971 কিন্তু এদেশের মুক্তিকামী ছাত্র জনতার শিকড় বলা যায়, সেখান থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি। এই 2টা বিষয়কে অস্বীকার করার কোনো অবস্থা নেই। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আরেকটা বিষয় ভাই একটু বলি, সেটা ভাই বললো আসলে আপনি যদি নির্বাচন বিষয়ে আপনাদের অবস্থানটা একটু ক্লিয়ার করতেন। আচ্ছা ঠিক আছে, আমি এর আগে 30 সেকেন্ড একটু কথা বলি। আমার সহযোদ্ধা সুমন বললেন যে কেউ যদি অপকর্ম করে এর দায় সমন্বয়ক নিবে না বা তারা নিবে না, তাহলে যখন অপকর্ম করার আগে যখন সমন্বয়ক থাকে তখন ঠিক আছে, অপকর্ম করলে বিষয়টা করবে সে সমন্বয়ক না। তাহলে তো আমরা অনেকেই শুনছি, অনেকের সুপারিশ শুনছি, বিষয়টা তাহলে কেমন? এটা আমি জাস্ট এমনি বললাম, সুযোগ হলে ভাই স্পষ্ট করবেন। এবং সর্বশেষ যেটা আমার ব্যাপারে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে আমরা নির্বাচন চাই কিনা। হ্যাঁ, আমরা অবশ্যই নির্বাচন চাই, বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ। তাহলে আপনারা সেক্ষেত্রে নির্বাচন আগে চান না সংস্কার? না, এটা হচ্ছে নির্বাচনও আগে না, সংস্কারও আগে না, 2টা সমান্তরাল প্রসেস। এবং আমরা এটা বিশ্বাস করি যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা কিন্তু নির্বাচন প্রক্রিয়া এটাও মধ্য দিয়েও যাবে, আবার সংস্কারের মধ্য দিয়েও যাবে, 2টা একসাথে সমান্তরাল প্রসেস। এমনটা না যাকে সংস্কার হবে তারপর নির্বাচন, অথবা নির্বাচন হবে তারপর সংস্কার, 2টা কিন্তু সমান্তরাল ইস্যু। এই জন্য আমরা মনে করছি যে সংস্কারও হবে, সমান্তরাল নির্বাচনও হবে। এন্ড অফ দ্য ডে সংস্কার শেষ হবে তারপর নির্বাচন অনুষ্ঠিত হবে, এমন যাতে না হয় অপরিপূর্ণ অথবা অগোছালো সংস্কার শেষে নির্বাচন হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি একটা সুন্দর সংস্কার হবে, এরপরে নির্বাচনের একটা টাইম হবে আর কি, আমরা এটা চাচ্ছি। এবং এটাই মনে হয় যে বাংলাদেশের ম্যাক্সিমাম জনতা যারা রয়েছে তাদের স্ট্যান্ড। সোহেল, ধন্যবাদ আপনাকে। সর্বশেষ নির্বাচন বিষয়ে আসলে আমরা একটু শামসুর রহমান সুমন আপনার কাছে জানার চেষ্টা করব যে আসলে নির্বাচন বিষয়ে আপনার অপিনিয়নটাকে, আপনি কোনটিকে আগে চাচ্ছেন, সংস্কার নাকি নির্বাচন? আচ্ছা, আমি মনে করি যে হচ্ছে নির্বাচন ও সংস্কারের একটি অংশ। অর্থাৎ আমার এক সহযোদ্ধা ভাই যিনি বললেন যে 15 বছর ধরে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট কাঠামো তৈরি করে গিয়েছে, সেই কাঠামোতে যদি আবার পুনরায় নির্বাচন সংগঠিত হয় তবে পুনরায় সেই ফ্যাসিস্ট তৈরি হতে বাধ্য, এবং সেটাতে যেই ক্ষমতা আসুক না কেন ওই একই সাসে, অর্থাৎ ওই একই কাঠামোতে পুনরায় আবার আমরা হয়তো সেই দিকেই ধাবিত হতে পারি। সুতরাং আমি মনে করি যে নির্বাচন এবং সংস্কার দুটোই একটি অপরটির পরিপূরক। আমি যদি নির্বাচন বলি তবে নির্বাচন ও সংস্কারের একটি অংশ। আমি এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন নির্বাচন পর্যন্ত যাব, আমি মনে করি নির্বাচন শেষ করা পর্যন্ত এটি একটি সংস্কারের অংশ। সুতরাং আমরা যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগগুলো নিচ্ছেন, অর্থাৎ যে সংস্কার কমিশনগুলো করছেন, আমরা মনে করি যে সংস্কার কমিশনের এই প্রস্তাবনাগুলো রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে দেশের জনগণের জন্য, অর্থাৎ জনগণ বান্ধব একটি প্রক্রিয়ার মধ্যে চলে আসবে এবং সামনে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন এই দেশে সম্পন্ন হবে। অর্থাৎ এই বাংলাদেশের মানুষ আসলেই ভোট দানে কিন্তু মুখিয়ে আছে, কিন্তু বর্তমান সময়ে এই সংস্কার এবং কাঠামোগত পরিবর্তনটা আরো অত্যন্ত জরুরি। আপনি দেখে থাকবেন যে আমি একটা ইটের ছাঁচে যদি সেই ইটটাকে একই কাঠামোতে রাখি তবে পুনরায় সেই ইটটাতে আবার একইভাবে তৈরি হতে বাধ্য। সুতরাং সেখান থেকে আমাকে ওই কাঠামোটার পরিবর্তন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সেই কাঠামোর পরিবর্তন হচ্ছে, আমি মনে করি না যে ততক্ষণ পর্যন্ত এই দেশে, অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা
সামনে ভালো কিছু আগাতে পারবো। হ্যাঁ, সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে তারুণ্যের মুখোমুখি অনুষ্ঠানে মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ আলামিন ইসলাম এবং শামসুর রহমান সুমন, আমরা তাদের মূল্যবান বক্তব্য শুনলাম। তাদের আলোচনার মাধ্যমে আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, শিক্ষা এবং ভবিষ্যৎ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেলাম। আমরা আশা করি এই আলোচনা তরুণ প্রজন্মকে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে উৎসাহিত করবে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় দেওয়াতে আপনাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।